কেস স্টাডি দিয়েছিলাম। সো খুব বেশি রেসপন্স পাইনি, হয়তো একজন বা দুজন সাবমিট করেছেন, তাই না? করেছিলেন সবাই? একটু বাসায় প্র্যাকটিস করেছিলেন? এভাবে বুঝে তো মনে হবে যে ব্যাপারটা খুব ইজি, কিন্তু যখন বসাতে যাবেন তখন তো একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে, হ্যাঁ। তো প্র্যাকটিস করলে আপনি জিনিসটা ভালো বুঝবেন। স্যার এখানে একটু দেখাই দেওয়া যাবে মানে ম্যাপটা? স্যার যেটা আপনি দিয়েছিলেন যদি একটু স্যার দেখানো। এখানে কি একটু দেখে মানে দেখিয়ে দেওয়া যাবে ম্যাপটা আর কি? আমাদের যে প্র্যাকটিসটা দিছিলেন আসলে আচ্ছা আমি আচ্ছা। সময় পাই না স্যার, অফিসের ব্যস্ততা। তারপরে আবার আমি আচ্ছা, হচ্ছে স্যার পিজিডি এর আমাদের কোর্স করতেছি, তো থার্ড সেমিস্টার আমাদের আরো ক্লাস থাকে, টোটাল সব মিলিয়ে 5টা ক্লাস, ওখানে 4টা আপনার একটা, এই আর কি। একটু দিলে স্যার প্র্যাকটিসটা এখানে একটু করাইলে ভালো হতো, আচ্ছা, ভিডিওটাই ওকে, থাকতো নো ওয়ারিজ। পরবর্তীতে। সো আমি এটা যেহেতু একটা লাস্ট ক্লাস কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম, হ্যাঁ, বেসিকটা করেছিলাম আর কি, হ্যাঁ। এটা আমি দেখিয়ে দিব এবং সলিউশন একটা দিব। তারপরেও আমি করা হচ্ছে, তো করতেই পারি। ব্যাপারটা হচ্ছে কি, স্টাডি মিনস আপনি কতটুকু প্র্যাকটিস করলেন এবং আপনি কি বুঝলেন, এটা হচ্ছে ফ্যাক্ট আসলে। আহ, তাহলে হচ্ছে কি একটা, মানে ম্যাথ গুলো কি আমরা যে আমরা যখন ম্যাথ গুলো করতাম আগে স্কুল লাইফে, একই ম্যাথ বারবার কিন্তু রিভিশন দিতাম। এতে কিন্তু কি প্রতিবার নতুন না কোনো টেকনিক বা আইডিয়া পাওয়া যায়। ওকে, এনিওয়ে। আর ম্যাথটা তো দুইটা জিনিস ছিল কেস স্টাডিতে। একটা ছিল আপনার কাস্টমসের ছোট দুইটা ম্যাথ, আর ছিল হচ্ছে 4.3 ডিক্লারেশন, তাই না? জি স্যার। ম্যাথ নিয়ে তো কোনো অবজারভেশন থাকার কথা না। আমি যেভাবে একটা শীটের মধ্যে ক্যালকুলেশন মানে বসানো ছিল, প্লাস হচ্ছে আমি যে ফর্মুলাটা আমরা বলেছিলাম, এটা মনে রাখলে আসলে ম্যাথটা প্রবলেম হওয়ার কথা না, তাই না? তারপরে যদি কারো ম্যাথে কোনো প্রবলেম থাকে, ইউ মে আস্ক। কারণ এই ম্যাথ না বুঝলে কিন্তু হবে না। দিস ইজ দ্য ভেরি প্রিলিমিনারি পয়েন্টস। ওকে, তো আমরা তাহলে স্যার আগে ম্যাথ নিয়ে কথা বলি, হ্যাঁ। জি স্যার, ম্যাথ না জি তো স্যার। বুঝতে পারছেন না, ম্যাথ নিয়ে তো কোনো অসুবিধা নেই কারণ। তার ম্যাথটা। আচ্ছা, আমি একটু শেয়ার দিই না। জি স্যার। হ্যালো স্যার, ইয়েস আমি প্লিজ। আপনাকে দিছিলাম ওইটা একটু দেখছিলেন স্যার? ও আমারটা কি আচ্ছা, হচ্ছিল? আপনি আমাকে পার্সোনাল দিয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার, প্রবীর আচ্ছা, বলছিলাম। ওইটার আচ্ছা আচ্ছা, আমি ওইটা আসলে দেখি নাই। আই উইল চেক। নো ওয়ারিস। ওকে। আমি একটা একটা দেখলাম যে গ্রুপে দিল, তারটা মোটা হয়েছে, ম্যাথটা হয়েছে, এবং ফর্মুলা তো সেট করাই বাস। প্লাস আপনি বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে মানে মেইন পয়েন্ট। শেয়ার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে একদম ফ্র্যাঙ্কলি বলবেন, দ্রুত রেসপন্স করবেন, আমাদের অনেক যেতে হবে। তাছাড়া আমার শরীরটা আজকে বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, বুঝতে পারতেছেন। সো দ্রুত আগাবো। আজকে আমরা আউটপুট ট্যাক্স নিয়ে কথা বলবো, প্লাস অনলাইনে আমরা যে ইনপুট ট্যাক্সটা পড়লাম, এটা আমরা অনলাইনে কোথায় এন্ট্রি দিব, কি করব, এটা আমরা একটু অনলাইনে প্র্যাকটিস করবো, হ্যাঁ। এবং 4.3 করলাম, এটা অনলাইনে একটু প্র্যাকটিস করবো। প্লাস হচ্ছে আউটপুট ট্যাক্স নিয়ে আজকে কথা বলবো। তারপর আউটপুট ট্যাক্স নিয়ে খুব বেশি আজকে শেষ করে দিতে চাই, এবং নেক্সট ক্লাসে তাহলে আমরা স্পেসিফিক ভিডিওস নিয়ে কথা বলবো। তারপর রিটার্ন এবং আনুষঙ্গিক কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। তাহলে আমাদের মোটামুটি ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সো একটু দ্রুত রেসপন্স করুন। এখানে আপনাদের কোনো এটা বুঝতে কোনো প্রবলেম আছে? মানে এই ম্যাথটা বুঝেন নাই, বা এটা কিভাবে করতে হবে এটা বুঝতেছেন না? স্যার এনিওয়ান এটা আবার শেয়ার? একটু যদি করতেন স্যার, মানে রিপিট করলে ও ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা। আমরা তাহলে ব্যাক টু ম্যাথ ক্যালকুলেশনের যে শীটটা ছিল, জি স্যার। এটা আপনারা ফলো করেন নাই, তাহলে হচ্ছে আসলে বুঝতে পারতেন। এখানে মেইনলি অ্যাসেসন ভ্যালু থেকে হচ্ছে ডিউটি গুলো ক্যালকুলেশন হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা টাইপের, আচ্ছা, ডিউটি এবং ভ্যাট ট্যাক্স এর
টাইপ রয়েছে এখানে, ঠিক আছে? জি স্যার। তো এগুলো সবগুলো ইম্পোজের জন্য ফার্স্ট যেটা দরকার আমার অ্যাভি অ্যাসেসেবল ভ্যালু। আচ্ছা, অ্যাসেসেবল ভ্যালু কিভাবে নির্ধারণ হবে, কে নির্ধারণ করবে, সেটা ইজ দ্য অ্যানাদার স্টোরি দ্যাট উইল ডিফাইন ইন কাস্টম অ্যাক্ট। ওকে, সো আমাদের কাছে আছে এই অ্যাসেসেবল ভ্যালু, রাইট? তো অ্যাসেসেবল ভ্যালু আমাদের ম্যাথের মধ্যে কি ছিল? সাপোজ ইম্পোর্টেড প্রোডাক্ট অ্যাসেসেবল ভ্যালু ইজ টাকা 5 লাখ। আপনার ইম্পোর্টেড অ্যাসেসেবল ভ্যালু 5 লাখ টাকা, তাই তো? তো এই 5 লাখ টাকার মধ্যে দুইটা জিনিস বলা ছিল। একটা কি বলা ছিল, 25% সিডি আছে এবং 20% এসডি আছে। তাহলে এটিটা কত হবে, মানে অ্যাডভান্স ট্যাক্স কত হবে? তাহলে এখানে আগে আপনার জানতে হবে অ্যাডভান্স ট্যাক্সের কারেন্ট রেট কত। অ্যাডভান্স ট্যাক্সের কারেন্ট রেট কত? বর্তমানে রেটটা কত আছে আমদানি পর্যায়ে? 5%। 7.5% আগে ছিল, এখন 7.5%। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা যদি আমরা করি তাহলে কি হবে? আসলে আমরা একটা শীট নিয়ে করি, হ্যাঁ? তাহলে আমার কাছে আছে এবি আছে ইকুয়াল টু 5 লাখ টাকা আছে এখানে। তাহলে আমার কি আছে, সিডি আছে। সিডি যে আমরা কি জানি, এবির উপর ডাইরেক্ট অ্যাপ্লাই হয়, তাই তো? ইন্টু 25%। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম? সিডি কাস্টম ডিউটি কত আমি পেয়ে গেছি। আর একটা কি ছিল, এসডি। এসডি কত পার্সেন্ট ছিল? এসডি ছিল কত পার্সেন্ট? 20%। 20%, 20%। কারেক্ট। আচ্ছা, এসডি এসডি মানে নির্ধারণ করার আগে এসডি অ্যাপ্লিকেবল ভ্যালুটা বের করতে হবে আগে, ঠিক আছে? এসডি অ্যাপ্লিকেবল কেউ দিন ইসলাম, আপনি মনে স্ক্রিনে আঁকাঝোঁকা করছেন, হ্যাঁ? আচ্ছা, তো আসলে এবি তো বি এখানে, তারপর সিডির ভিত্তিমূলটা কি ছিল, বেসটা কি ছিল? এবি, ঠিক আছে, বেস। আচ্ছা, সরি, আমরা এটাকে একটু উপরে তুলে দিই ফর রিডিউরেবিলিটি। এখানে বলে দিই ট্যাক্স অ্যামাউন্ট বলি। ওকে, স্যার সো আমাদের কি এখানে কেস স্টাডি এটা ছিল না অন্য একটা ম্যাথ ছিল স্যার, মেবি সিমেন্টের একটা। আপনি স্যার মিস এটা তো মনে করেছেন, হয় তাহলে দুইটা ছিল, আপনি এটা দেখেন নাই? ও, স্যার এটা তো মানে এই পার্টটা তো ইজি আছে, এটা তো মনে হয় হ্যাঁ, এটা পারফেক্ট। কে জানি বললো পারার নাই, জন্য তো আমি দেখাচ্ছি, এই আমি না পার্টটা দেখছি তো স্যার, স্যার জানতে ইজি আছে। আছে, এই পার্টে সমস্যা নাই স্যার। ওই যে স্যার এনিওয়ান সিক্স ইজ টু দেয়ার, আমি তো পয়েন্ট ওয়ান সেটাই যেটা জিজ্ঞেস আছে, করলাম। 6.2.1টা কিভাবে স্যার করতে হবে একটু স্যার, নাইন কাইন্ডলি পয়েন্ট যেহেতু থ্রিটা শুরু করছেন, এটা একটু। দেখুন, আসলে সিম্পল জিনিস আপনি মাথা খাটাইলে পরের জি স্টেপে যাওয়া সহজ হবে। জি স্যার, জি স্যার। আদারওয়াইজ কি হবে, রিপিটেড করে তো লাভ নাই এই জিনিসটা। এটা তো আমি করতেছি কি, সূত্র ফেলতেছি, এটা তো আপনারা জানেন, ট্যাক্স বেস জি এগুলো আমরা স্যার। বলেছিলাম যে এটার সাথে 20% এক করে দিলে বেড়ে গেল। এবার হচ্ছে আমার এটির বেস ভ্যালুটা বের করতে হবে। এটির বেস ভ্যালু কি, এর সাথে যোগ হবে আমার সিডি প্লাস এর সাথে যোগ হবে আমার এসডি। জি স্যার। ওকে, এর উপর ইন্টু 7.5%। তাহলে এটা হচ্ছে আমার আনসার, তাই না? জি স্যার। 5, হ্যাঁ, 5%। 7.5%। সো এই ম্যাথটা, এটা একটা ম্যাথ ছিল ভেরি সিম্পল। আর একটা ম্যাথ ছিল এটা, যে ছিল ইফ অ্যাসেসেবল ভ্যালু অফ 1 কেজি আর্টিফিশিয়াল লেদার এত ইউএসডি, হ্যাঁ, হয় কাস্টম ডিউটি এত, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স টি এত, হোয়াট উইল বি দ্য টোটাল ট্যাক্স ইনসিডেন্স, টিটিআই কত? হ্যাঁ, জি, আচ্ছা, টিটিআইটা বের করতে বলেছিলাম জি। এবং সালাম আলাইকুম বলেছিলাম, স্যার। আচ্ছা, কেউ কি হ্যাঁ, আমাকে বলছেন? ল্যাপটপ। জি স্যার, ল্যাপটপ নিয়ে আসি স্যার। ভাই আপনারা একটু মাইক্রোফোন গুলো অফ করে কথা বললে ভালো হয় মনে হয়। ওকে, আমি করে দিয়েছি। সো এই ম্যাথটা ছিল একটু ডিফারেন্ট, এটা আপনারা দেখে নেবেন, আপনারা পারবেন আই থিংক। সো একটা ম্যাথ যদি বুঝে যান, এবং টিটিআই কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা বলেছিলাম, দেখাইছিলাম যে টিটিআইটা কি, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট। মানে আপনি 100 টাকার উপর আপনি রেট দিয়ে ভিত্তিমূল বের করলে এটা যে অ্যামাউন্টটা থাকবে তার সাথে মানে পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে যে আসলে কত টাকা ট্যাক্স দিতে হবে। মানে এটা হচ্ছে একটা প্ল্যানিং, যে একজন ডিসাইড করলো বিজনেসম্যান যে 100 কেজি আর্টিফিশিয়াল লেদার আনবে,
তাহলে তাকে কত টাকা ডিউটি ট্যাক্স পেমেন্ট করতে হয়। ওকে, সো এটা একটা ছিল স্টাডি। আর একটা সেকেন্ড ছিল যে এখানে ওই যে মিস্টার ম্যাসার্স জন সিমেন্ট ইন্ডাস্ট্রি, সে একটা সিমেন্ট ফ্যাক্টরি করছিল। এবার হচ্ছে আহ, এবার একটা সে সিমেন্ট উৎপাদন করবে, এবং তার জন্য একটু 4.3 ডিক্লারেশন করা। হ্যাঁ, এই 4.3টা কেউ করেছেন কিনা আমি পাইনি। হ্যাঁ, না, একজন কেউ করেছেন হয়তো, এই যে এখানে একটা। মোটামুটি হয়েছে, স্যার আমি কাছাকাছি। করেছি কিন্তু ফুলফিল করতে পারি। কেস স্টাডি গুলো করেছি, হয়েছিল কিনা স্যার একটু দেখতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা সলিউশন দিব, তখন মিলাই নিন। হ্যাঁ, এখন ডিটেলে যাওয়া যাচ্ছে না, টাইম ইজ। এখানে আহ, হয়েছে পাশাপাশি, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখেন, সার্ভিস যেগুলো, এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে এই যদি আমরা রেয়াত নিই, যেমন ক্লিংকার, জিপসাম, এই দুইটা হচ্ছে কি ডাইরেক্ট র ম্যাটেরিয়াল। এটা তো হচ্ছে কোথায় বসবে, আমার ইনপুটের মধ্যে বসবে। এই পার্টটা আমাদের কিন্তু বাংলাটা করি, এটা হচ্ছে বাংলা। এটা হচ্ছে আমার কি, যে কাঁচামাল ব্যবহৃত হবে এটার অপশন। এখানে আমার অপশনটা এগুলো এখানে যাবে। ঠিক আছে, যেগুলো ডাইরেক্ট কাঁচামাল। এবং যেগুলো হচ্ছে আমি রেয়াত নিব, যতটুকু নিব, সেই পার্টটুকু হচ্ছে আমার ইনপুটসে যাবে। যেমন বিদ্যুৎ, বিদ্যুৎ আমার অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজেও লাগছে, এবং ফ্যাক্টরি মেশিন রান করতেও লাগছে, তাই না? তাহলে যতটুকু বিদ্যুৎ আমার মেশিন রান করতে লাগে, ততটুকু বিদ্যুতের জন্য বিপরীতে আমি যতটুকু ভ্যাট পে করব, সেটা আমি রেয়াত নিতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স বা প্রিমিয়ার বীমা, এগুলো রেয়াত নেওয়া যায়। এখন হচ্ছে ডিপেন্ডস অন সিনারিও, আপনি কোনটা রেয়াত নিবেন কোনটা নিবেন না, সেটার উপর ভিত্তি করে কিন্তু ইনপুটস আসবে। Okay? আর যেগুলো হচ্ছে আপনি আহ রেয়াত নিবেন না বা সংযোজনের খাত, এগুলো সরাসরি সংযোজন খাতে আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে উপকরণ কি, এবং উপকরণের গুলোই হচ্ছে কি রেয়াত নেওয়া যাবে, উপকরণগুলো। এখন আপনার যদি একটা আইটেম আপনি রেয়াত নেন, কিন্তু আসলে উপকরণের গড়ে এটা বর্ণনা নেই, তাহলে কিন্তু আপনি এটা রেয়াত নিতে পারবেন না, এটা রেয়াতটা এলিজিবল হবে না। ঠিক আছে। তো যেগুলো অনেকগুলো সার্ভিস থাকবে, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ, এলসি কমিশন, এগুলো যেগুলো নেওয়া যায় সার্ভিস গুলো, তাহলে এটা অবশ্যই ইনপুটে নিয়ে আসতে হবে। তখন কি হবে, ইনপুটের পার্টে আপনার আছে কি আছে, যে কনজাম্পশন কোয়ান্টিটি আছে। তারপর এখানে দেখেন যে বাংলাটা গেলে ইজি হয়, যে অপচয় সহ পরিমাণ আছে, ক্রয় মূল্য কত, অপচয়ের পরিমাণ। তখন আসলে এগুলো হবে না, শুধু মূল্যটা হবে, যে আসলে এটার এগেনস্টে কত টাকা মূল্য পেমেন্ট করেছেন। ওকে, সো এটা আমি একটা সলিউশন দিব, এটা সুন্দর করে আমি করে দিব একটা সলিউশন, আপনারা তখন মিলিয়ে নিন। তারপরে আগে নিজে ট্রাই করেন। হ্যাঁ, নিজে ট্রাই করলে অনেক কিছু সর্টিং করতে পারবেন। ওকে, সো আপাতত কেস স্টাডি নিয়ে আপনি কথা। স্যার ওই যে বলেছিলেন স্যার যে 4.3 থেকে মানে 6.12 স্যার কিভাবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো স্যার কনভার্ট করে, কতটুকু কমায় বাড়ায় স্যার সবকিছু দেখিয়ে দিবেন। এটা কি আচ্ছা আমরা দেখতে পাবো স্যার? আচ্ছা, এইখানে মেবি অপচয়ের কথা বলেছিলাম। ঠিক আছে, অপচয়ের কথা বলেছিলাম, যে ধরেন আহ, এখানে কিছু গেইনিং অপশন আছে। হ্যাঁ, গেইনিং অপশন আছে, যেমন আহ, আমি যদি এটাকে ধরি, এখানে ক্লিংকার বলা আছে 980 কেজিতে, ধরেন আছে 980 কেজি। তো এখন পারচেস মূল্য এত, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অপচয় কতটুকু সেটা লিখেছে। এখন ধরেন আপনার একটা পণ্য উৎপাদন মানে এক ব্যাগ বা এক মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করতে 980 কেজি আপনার ক্লিংকার লাগে টোটাল। ওকে, তো এখন আপনার এইটার সাথে কিন্তু আপনার অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্লাস ওয়েস্টেজ দুইটাই আছে। এখন আপনি ওয়েস্টেজ যত, এটাতে দেখেন যে 20 কেজি আছে হচ্ছে ওয়েস্টেজ। এবার আপনি ওয়েস্টেজ যত বাড়া দিবেন, ততটুকু আপনার র মেটেরিয়াল এর বিপরীতে, মানে আপনার যে ইনভেন্টরি আছে কাঁচামাল, এর বিপরীতে কিন্তু ফিনিশ গুডসটা কম রিসিভ হবে, তাই না? হ্যাঁ, ফিনিশ গুডস কম রিসিভ হলে আপনি যখন এই ফিনিশ গুডসটা উৎপাদন করলেন, তখন আপনি 6.2 তে দেখাবেন।
আমরা হচ্ছে 6.2 তে যাই। ধরেন এটা আজকে উৎপাদন হলো, আজকে ডেট। আচ্ছা, না বলে এডিটিং করতে হবে। এটা একটা উপরে আপনার নাম দিতে হবে, যে আসলে এটা এখানে আমরা একটা পণ্যের নাম দিই। এক সাইডে ধরেন একটা প্রোডাক্টের নাম ওখানে দিলাম, সিমেন্ট। এখানে খাতার মধ্যে কিন্তু মানে কোন পণ্যটা লিখতেছেন এটা থাকে, সিমেন্ট। তো এখন আমি আজকে রিসিভ করলাম ক্রমিক নং দিই, সরি, ফরম্যাট উল্টাপাল্টা। এখানে বলা আছে যে উৎপাদিত পণ্য বা সেবার প্রারম্ভিক যে যদি আপনার ওপেনিং থাকে, ঠিক আছে, পরিমাণ যদি থাকে ওপেনিং, তাহলে আসবে, না থাকলে আসবে না। তারপর উৎপাদন ধরেন আজকে 1 মেট্রিক টন উৎপাদন করলেন, ঠিক আছে। এটা আমরা এখানে না লিখে এখানে লিখে দিন যে উপরেও লেখা যায় পার মেট্রিক টন, হ্যাঁ, সিমেন্ট পার মেট্রিক টন এটা উৎপাদনটা হবে। আচ্ছা, 4.3 তে আমার ভ্যালু কত ছিল টোটাল? স্যার আপনি মিউট হয়ে গেছেন। মিউট না, আমি কথাই বলতেছি না। এটা হচ্ছে আমার টোটাল এডিশন, ঠিক আছে। আর এখানে আমার প্রাইস কস্ট কত ছিল? আর দুইটা আসলো না। আমরা যদি এটা যোগ করি, মার্চ করে দিই, তাহলে এটার টোটাল ভ্যালুটা কত আসে? এটা হচ্ছে আমার ইনপুট খরচ, আর এটা হচ্ছে আমার এডিশন। তাহলে 7,238 টাকা। তাহলে এখানে আমার 7,238 টাকা হচ্ছে আমার 1 মেট্রিক টনের দাম। এটা হচ্ছে আমি উৎপাদন করলাম আজকের ডেটে। তাহলে এবার মোট উৎপাদিত, তার মানে কি আমার ওপেনিং প্লাস আজকে যে উৎপাদন আছে সেটা যোগ হবে, সেম ভাবে আমার তার ভ্যালু কত। এখানে বসবে আপনার কোন মূল্য, 4.3 ঘোষিত যে মূল্য আছে আপনার এই প্রোডাক্টের, সেই মূল্যটা আসলে দিয়ে অ্যাড হবে। এবার যদি আমার এটা ডাবল হয়, তাহলে এটার সাথে কি হবে, মাল্টিপ্লাই হবে। এবার আমি যদি ধরুন দুইটা রিসিভ করি, তাহলে এখানে কি দাঁড়াবে, × 2। তাহলে এখানে 6.2 ভ্যালুটা কোথা থেকে পাবো, আমি প্রোডাক্ট উৎপাদনের 4.3 থেকে, ওকে। আর এখানে আমি তো বিক্রি করতেছি না তো এই লাইনে আমার শুধু উৎপাদন হলো। তাহলে প্রান্তিক জের আসলে এটা আসতেছে 7 - 11। 7-এ কি আছে? 7-এ ছিল হচ্ছে আমার মোট, আর 7 - 11-এ ছিল হচ্ছে আমার 11। 7 - 11 তো না, 11 তো জাতীয় পরিচয়পত্র। এখানে হচ্ছে পরিমাণ, এটা আপনার ভুল আছে এখানে। কারণ আপনি আপনার এটা হচ্ছে 7 নাম্বার আছে কি মজুদ, 7 নাম্বারে আছে কত আপনার ওপেনিং প্লাস উৎপাদন। ওপেনিং প্লাস উৎপাদন হচ্ছে সাথে আছে এই কলামে, আর এই কলামটা হচ্ছে বিক্রি হচ্ছে 15, তাহলে এটা হবে 15, 15 হবে। তাহলে এবার সেম ভাবে মাইনাস হবে
আপনার যে ভ্যালু ছিল এবং আপনি যতটুকু বিক্রি করলেন 16, এটা ভুল আছে, 26 তো নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার আহ সমাপনী জের পরিমাণ আর হচ্ছে মূল্য। তাহলে আমার এটা হচ্ছে প্রোডাকশন, মন্তব্যসিট আমার প্রোডাকশন হয়েছে, উৎপাদন হয়েছে। তাহলে আমরা এই যে প্রোডাক্টটা উৎপাদন করলাম কত কোয়ান্টিটি, আমি এক দিয়ে বুঝাই, এখন এক দিয়ে থাকবো, পরে দুই দিয়ে আবার বোঝানো যাবে। আমি একটা উৎপাদন করলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে 6.2 তে কি হলো, এটার আমার একটা ব্যালেন্স আছে, এটাই প্রান্তিক যে। যখনই ব্যাট অফিস আসবে বা আপনি যখন দেখবেন যে এই সিমেন্টের আপনার স্টক কত, তাহলে এখানে যে পরিমাণ থাকবে সেটাই হচ্ছে আপনার এই প্রোডাক্টের স্টক। এবার আসেন, আমি উৎপাদন যতটুকু করলাম আমার ঠিক ততটুকু পরিমাণ র ম্যাটেরিয়াল আমার 6.1 থেকে মাইনাস হয়ে যেতে হবে। তাহলে আমি আজকের একটা ডেট দিই, সেম ভাবে এখানে আপনার র ম্যাটেরিয়ালের আর এম নেম, র ম্যাটেরিয়াল নামটা এখানে লিখতে পারেন বা উপরে যেখানে জায়গা অ্যাভেলেবেল থাকে লিখবেন। তাহলে আমাদের আর এমটা কি ছিল, আমরা এখানে ক্লিংকারটা নিয়ে আসছি 6, ঠিক আছে, ক্লিংকারটা নিয়ে আসলাম। এখন পরিমাণ ইনিশিয়াল যদি আপনার নিশ্চয়ই এটার প্রথম লাইন আমি ওই যে ধরে নিচ্ছি যে আসলে ফার্স্ট এটার কোনো ইয়া ছিল না, আমাকে আগে কিনতে হবে, তাই না। ক্লিংকার যদি আমি না কিনি তাহলে তো আমি উৎপাদন করতে পারবো না। প্রথম ওপেনিং আমার সবসময় ফার্স্ট টাইম বিজনেস শুরুতে কি থাকবে, জিরো থাকবে, কারণ এটা আমি একটা বিল অফ এন্ট্রির মাধ্যমে পারচেস করেছিলাম, ঠিক আছে, চালান বা বিল অফ এন্ট্রি নাম্বার। তো হচ্ছে বিক্রেতার কি নাম ছিল, যে ধরেন এক্স চায়না কোম্পানি, ঠিকানা চায়না, এখানে তার তো কোনো নাম্বার থাকবে না, বিবরণ আমি ক্লিংকার কিনেছিলাম। আহ, এখানে আমি sorry, লিখে ফেলি ক্লিংকার। পরিমাণ ধরেন আমি কিনলাম হচ্ছে আমার তো ওখানে লাগবে, লিখলাম যে 200 কেজি কিনেছি, 2000 কেজি। ওকে, কর ব্যতীত মূল্য আমি ধরে নিচ্ছি যে পার কেজির দাম ধরেন 100 টাকায় আর কি, অঙ্কের সুবিধার জন্য 100ই সবচেয়ে ভালো উপায়। সম্পূরক শুল্ক যদি থাকে লিখবেন, না হয় না, তার উপর মূসক ধরেন 15% নিয়ে আসছেন 15, যা থাকবে অ্যাজ পার বিল অফ এন্ট্রি। আচ্ছা, এবার হচ্ছে মোট, এক হচ্ছে আপনার এদিকে ওপেনিং প্লাস হচ্ছে আপনি যতটুকু পারচেস করলেন, এটা হচ্ছে আপনার উপকরণের ক্লোজিং আর কি। তারপর হচ্ছে গিয়ে যদি ওপেনিং ভ্যালু থাকে, ওপেনিং ভ্যালু প্লাস আপনি যা করলেন, কিনে নিয়ে আসলেন সেই ভ্যালু। আচ্ছা, এখানে রিমেম্বার, এখানে আসলে কোন ভ্যালুটা বসবে, বেস ভ্যালু বসবে এখানে, হ্যাঁ, এখানে বেস ভ্যালুটা বসবে। কোন বেস ভ্যালু, সম্পর্ক শুল্ক অ্যাপ্লিকেবল ভ্যালুটা, হ্যাঁ, সম্পর্ক শুল্ক অ্যাপ্লিকেবল ভ্যালুটা এখানে বসবে। আহ তারপর হচ্ছে, যে ভ্যালুটার স্যার অ্যাসেসমেন্ট ভ্যালুটা মানে যে ভ্যালুটার উপরে না স্যার না, সম্পর্ক শুল্কগুলো বলবো ওইটা, নাকি হ্যাঁ হ্যাঁ, সবকিছু অ্যাড অ্যাসেসমেন্ট হওয়ার ভ্যালু পরে না, যেটা? সবকিছু অ্যাড হওয়ার, একটু আগে অঙ্কতে যে আমরা দেখাচ্ছিলাম না, এই যে এই হ্যাঁ হ্যাঁ, ভ্যালুটা জি জি বসবে। স্যার। ওকে, কর বলছে তো। আচ্ছা, এখন আসেন, প্রস্তুত তো আমরা এখন করি নাই, আগে আমাদের স্টকটা ইনিশিয়াল থাকুক, আরেকটা লাইনে আমরা প্রস্তুত করব। তাহলে হচ্ছে উপকরণের প্রান্তিক জের, প্রান্তিক জের কথা আছে, আমার প্রান্তিক জের এখন যেহেতু উৎপাদন হয়নি, এটা যা তাই আছে এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রান্তিক জের, এখানে আপনি মন্তব্য লিখতে পারেন ইম্পোর্ট, ইম্পোর্ট করা হয়েছে, হ্যাঁ।
এইবার লাইন নাম্বার 2 তে আমি যেহেতু একটু আগে ম্যানুফ্যাকচারিং করেছি, ধরেন আজকে এটা এন্ট্রিটা একটু চেঞ্জ করে দেয়, হ্যাঁ? এটা একটু আমরা ধরেন মাসের শুরুতে কিনেছিলাম, 10 তারিখে কিনেছিলাম, 26 তারিখে উৎপাদন হলো ট্রায়াল। তাহলে এখানে আমার বলো। স্যার একটা কোশ্চেন, ছোট কোশ্চেন স্যার, এটা হলো এই যে যখন এইটা মেনটেন করব 6.1টা, মানে এই একটা পেজে স্যার এই একটা র ম্যাটেরিয়ালই থাকবে, মানে এই যে ক্লিনকার কিনতেছি, ইয়েস, মানে তাহলে ক্লিনকার লেজার কিভাবে হবে? লেজার কিভাবে হবে? আমরা যখন অ্যাকাউন্টে লেজার করি, একটা পার্টি লেজার দেখি, ওখানে কি অন্য পার্টি পাওয়া যায়? যে একজনের থাকে। কিন্তু স্যার খাতা মেনটেন করার সময় খাতাটা কিভাবে সাজাবো? পাতা রেখে রেখে করবেন। ধরেন এটা আপনি একটা প্ল্যান করতে হবে যে কোন প্রোডাক্টটার ইউজেসটা বেশি, যে প্রোডাক্টটার ইউজেসটা বেশি হবে তার জন্য পাতা বেশি রাখবেন। ধরেন 5টা 10টা পাতা গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন। আবার যখন ধরেন 5 পাতা ধরেন ক্লিংকারের জন্য রাখলেন একটা বইয়ে, ধরেন 10 পাতা রাখলেন, 10 পাতা লেখার পরে শেষ হয়ে গেল, তখন আপনি পরবর্তী আরেকটা বই যে বই নিয়ে যাবেন ওপেনিং দিয়ে, এবং ওই বইয়ের সিরিয়াল নাম্বার নিচে লিখে দেবেন যে ট্রান্সফার টু নিউ বুক, বই নাম্বার এত, ঠিক আছে? তো ওই বইয়ের মধ্যে গিয়ে ওপেনিং দিয়ে আবার শুরু করে দিবেন, ঠিক আছে? বা আপনি যদি জি স্যার, ধরেন বুঝতে পারছি স্যার। দুইটা প্রোডাক্ট, একটা 10 পাতার পরে আরেকটা প্রোডাক্ট শুরু করলেন, আবার পিছনে আবার খালি আছে, আবার লিখে দিবেন যে মানে আমরা লিখি না যে পিটিউ প্লিজ টার্ন ওভার, এরকম লিখে দিবেন যে এতে মানে প্লিজ সি দা নেক্সট 85 নাম্বার পেজ। ওইখানে গিয়ে আবার এটার ওপেনিং দিয়ে ক্লিংকার লেখা ওই পেজ আবার শুরু করে দিবেন, ঠিক আছে? স্যার এখন এগুলো তো সফটওয়্যার বেস, এগুলো স্যার সফটওয়্যার সফটওয়্যার বেস বেস হয় না হলে স্যার? তো, হ্যাঁ সফটওয়্যার আছে না, ভ্যাটের সফটওয়্যার আছে, ভ্যাটের সফটওয়্যার নিয়ে তো এনবিআর মাতামাতি করতেছে, আপনার তো কোম্পানি তো নিতে চায় না। এগুলো আচ্ছা নর্মাল যাই হোক, সফটওয়্যার ভ্যাট সফটওয়্যার এগুলো অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। বা এই ধরনের সফটওয়্যার গুলোতে, হ্যাঁ, কোন সফটওয়্যার? যে কোনো ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার, হুম হুম। এগুলোতে তো অ্যাকাউন্টিং স্যার না, অ্যাকাউন্টিং সফটওয়্যার এটা তো আসলে বেসিক্যালি ইনভেন্টরি। আমরা বলেছিলাম ভ্যাট, এবং ভ্যাটটা কাজ করে গুডস অ্যান্ড সার্ভিসেস নিয়ে, তো ইনভেন্টরি নিয়ে, গুডস সার্ভিস নিয়ে। তো এখন ইনভেন্টরি তো আর অ্যাকাউন্টসে যদি ওইভাবে মেনটেন না হয় ইনভেন্টরি মডিউল, তাহলে তো আপনি এরকম করতে পারবেন না, ইনভেন্টরি থাকতে হবে। তাহলে এবার আমরা প্রথম লাইনে আমরা পারচেস করেছিলাম, এবার দ্বিতীয় লাইনে আসেন। দেখেন এবার মূসক এটা এটা কোথায় আসলো বুঝতে পারছেন তো? আমার প্রিভিয়াস লাইন থেকে, সরি, হ্যাঁ, প্রিভিয়াস লাইনে লাস্ট থেকে আমার যে ক্লোজিংটা ছিল এটা প্রতি লাইনে রিপিট হবে, ঠিক আছে? এটা আজব টাইপের এক রিপোর্ট এনবিআর ডিজাইন করছে, কার মাথা থেকে এরকম বুদ্ধি আসছে জানি না। এটা অন্য মানে অ্যাকাউন্টস এর মতো করে করতে পারতো একটু ব্রিফ দিয়ে। ওকে, যাই হোক, যা করছে এটা এখন পরিপালন করতে হবে, আইন দ্বারা, এটা বিধি দ্বারা বিধিবদ্ধ। সো এখন এবার আমার এই যে এন্ট্রিটা আমি দিচ্ছি এটা হবে, আগেটা ছিল আমার কি পজিটিভ এন্ট্রি, এবার এন্ট্রিটা কি নেগেটিভ এন্ট্রি হবে, কারণ আমার ওটা ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম, প্রোডাক্টটা আমার ইনভেন্টরিতে প্লাস হয়েছিল, এবার এটাকে মাইনাস হবে। তাহলে আমার এবার সরবরাহকারী কোনো তথ্য নাই। তারপর হচ্ছে এবার আমরা আহ, হচ্ছে মোট উপকরণ এটা এখানে যা আছে তাই থাকবে, যা যা আছে তাই, সূত্রটা টেনে দিই তাহলে আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা, তারপর এবার আসেন যে এখানে বলা আছে পণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের উপকরণের ব্যবহার কতটুকু ব্যবহার করলাম। আচ্ছা, আমরা এখানে দেখেছিলাম যে 1 মেট্রিক টনে টোটাল কত ইউজ হচ্ছে, 980 কেজি। তাহলে আমার 6.1 থেকে এখানে 1 মেট্রিক টন আমি প্রোডাকশন করেছি, 6.2 তে কতটুকু, 1 মেট্রিক টন। হ্যাঁ, হ্যাঁ মনে স্যার, রাখতে হবে কিন্তু। 1 মেট্রিক উৎপাদন হ্যাঁ, কত ছিল, এই যে উৎপাদনের গড় কত ছিল, 1 মেট্রিক টন ছিল। আচ্ছা, তাহলে 1/980 কেজি। আচ্ছা, এবার আপনি হচ্ছে এটার ভ্যালু বের করেন, এবার কেমনে হবে বলেন? পার কেজির দাম বের করতে হবে না? হ্যাঁ স্যার, এটা হচ্ছে আমার পার কেজির মূল্য, এটা হচ্ছে আমার পার কেজির মূল্য, তাই না? এতটুকু আমার ব্যবহৃত হয়ে গেছে, ভ্যালুটা কমে গেছে, বুঝতে পারছেন তো? জি। Good, বুঝলে ভালো। তারপর সরি, তারপর হচ্ছে এবার আমার কতটুকু আছে, এবার এবার দেখেন আমার এখানে
এদিকে ছিল না? ও এটাই তো, হ্যাঁ। মোট উপকরণ এটা ছিল মাইনাস, আমার ব্যবহৃত হচ্ছে কতটুকু? 20। তাহলে কত আছে আমার এখন? প্রান্তিক জেট মানে ক্লোজিং ব্যালেন্স 1020। তাহলে এবার সেম ভাবে ভ্যালু কত হবে? ভ্যালু ছিল আমার এটা, ব্যবহৃত হয়েছে এটা 10,200। তাহলে আমি কি প্রোডাকশন বা কন কনজাম্পশন লিখতে পারি। ঠিক আছে, ডান। বলে কেউ কিছু বলছেন? এটা ছিল কার জন্য? ক্লিংকারের জন্য। আমার আরেকটা আছে না, অনেকে আবার এক্সেলও মেনটেন করে, তাই না? অনেকে এক্সেলও মেনটেন করে, কিন্তু এক্সেলটা এনবিআর অ্যাপ্রুভ করে না, বুঝছেন? এনবিআর মানে না, বলে যে না, এক্সেলতে হবে না, খাতায় লিখতে হবে। স্যার এটা কি একবার এক্সেলে মানে আমাদের সফটওয়্যারে কি আবার পোস্টিং দিতে হবে না? সফটওয়্যার থাকলে তো পোস্টে মানে আপনি পারচেজ করলে অটোমেটিক এখানে চলে আসবে, পার প্রোডাকশন করলে লিংক হয়ে অটোমেটিক হয়ে যাবে। একটু ডিফারেন্টটা বুঝবেন এই যে এই অঙ্কটা করলেই, যে দেখেন আমি কিন্তু আমাদের এই কাজটা কিন্তু দুইবার করতে হচ্ছে। ধরেন জিপসাম আমি একই কোম্পানির কাছ থেকে ডেটা এনেছিলাম, ধরেন সেম এখানে 300 কেজি আনছিলাম, দাম ছিল এই সেম টাকাই মনে করেন। ঠিক আছে, সেম এই কাছাকাছি ধরেন, এই টাকাই ছিল। এটা ছিল ইনপুট। এবার কনজাম্পশনটা আমরা ঠিক করি, হ্যাঁ। আহ, আমার 4.3 যেতে হবে। কত আছে? 42 কেজি। জিপসাম কত লাগবে? 42 কেজি লাগবে। তাহলে আমার একটু ঠিকঠাক আছে, এগুলো রেফারেন্স করা যেহেতু। এবার উৎপাদনের জায়গায় এখানে 42 কেজি, তাই না? ঠিক আছে, মিলে গেছে দেখেন। এবার কনজাম্পশন আবার ক্লোজিং আছে 2958 কেজি। তাহলে আপনার উৎপাদন করলেন 1 মেট্রিক টন সিমেন্ট। তো সেই সিমেন্টে ব্যবহৃত যেসব ইনভেন্টরি ম্যাটেরিয়াল আছে, উপকরণ, এবং সেটার জন্য যত জায়গায় আপনি মানে লেজার আছে, যে কয়টা 6.1 আপনি মেনটেন করতেছেন, ওটা প্রোডাকশন হওয়ার সাথে সাথে এতগুলো মেনটেন করতে হবে। একটু ইমাজিন করেন, যার লাইন আইটেম ধরেন এসকিউ সংখ্যা 100, 200, 300, 400, 1000, তার পক্ষে কতজন লোক কেবল লাগবে এই পরিমাণ 6.12 মেনটেন করতে? এটা কি আদৌ ফিজিবল? ঠিক আছে, এটা বাস্তবে দেখা যায় যে আসলে এটা আহ মানে হাফ ডান পড়ে থাকে, টাইমলি এটাকে আপডেট করা সম্ভব হয় না। এই জায়গায় আসলে মানে সফটওয়্যার আসলে বিকল্প নেই, হ্যাঁ। সফটওয়্যার আসলে বিকল্প নেই। ছোটখাটো যারা ট্রেডিং করে বা অল্প স্কিল নিয়ে কাজ করে, বা একটা প্রোডাক্ট তৈরি করে, যা হচ্ছে আপনার আহ এখানে যে আমাদের ইনপুটস গুলো আছে, যে কাঁচামাল গুলো আছে বা প্যাকিং ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলোর সংখ্যা কম, তাদের জন্য ফিজিবল হতে পারে ফিজিক্যাল আঁকা। কিন্তু যাদের লাইন আইটেম বেশি, তাদের জন্য এটা খুবই কঠিন ব্যাপার এটা লেখা। ঠিক আছে, ওকে, যাই হোক, এই পদ্ধতি দিয়ে স্যার চলছে। ভ্যাট পাই হুম, বলো। স্যার ভ্যাট পাই পাই থেকে এটা সংরক্ষণ করা যায়, মানে মেনটেন করা যায়? কিসে আমি বুঝি না আপনার কথাটা। মানে এনবিআর এর যে সফটওয়্যার আছে পাই পাই ভ্যাট। পাই 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 ব্যাট, এটা সম্ভবত অত কিছু জানি না। এনবিআর এর তো একটা হচ্ছে এনবিআর এর আমরা যেখানে রিটার্ন দিই এটা ভ্যাট অনলাইন, আর একটা হচ্ছে এনবিআর কিছু সফটওয়্যার কোম্পানিকে অ্যানলিস্ট করে রাখছে, তাদের কাছ থেকে আপনি ভ্যাট সফটওয়্যার নিতে পারেন। তো ওদের সফটওয়্যারের মাধ্যমে, ওইসব সফটওয়্যার কোম্পানির কাছ থেকে যদি আপনি ব্যাট সফটওয়্যার কিনেন, তাহলে ওর মাধ্যমে আপনি যখন পারচেজ, সেল, প্রোডাকশন এগুলো করবেন, তখন অটোমেটিক্যালি এখানে মেনটেন হবে, এই 6.12 মেনটেন হয়ে যাবে। ওকে, সো এই এন্টিটি বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার? হুম, ওকে মানে স্যার। 6.12টা ক্লিয়ার তো, তাই না? জি আচ্ছা, স্যার, কিন্তু স্যার আরেকটা কি করা যায় স্যার? যেমন আমি ধরেন কোনো প্রোডাক্ট সেল করলাম 6.3 এর মাধ্যমে। এখন স্যার আমি এই প্রোডাক্টটা যখন সেল করব, এই এই প্রোডাক্টের এন্ট্রির
মাধ্যমে অটোমেটিক স্যার এই যে 6.2 6.1 এগুলো স্যার অটোমেটিক মডিফাই হবে মানে এটা কি করা আপডেট যায় হয়ে যাবে। কোনোভাবে স্যার? এটা সফটওয়্যার লাগবে, এটা ব্যাড সফটওয়্যার লাগবে। হ্যাঁ, সফটওয়্যার ছাড়া এটা সম্ভব না। কারণ এক্সেল আপনি করে নিতে পারেন, আসলে এক্সেল দিয়ে তো আর আসলে আপনি মানে সেলস এর কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য আপনার ব্যাড সফটওয়্যার লাগবে। আমরা সুযোগ পেলে দেখাবো না ব্যাড সফটওয়্যার, আমার কাছে এক্সেল আছে। আমি দীর্ঘদিন ধরে আসলে ব্যাড সফটওয়্যার নিয়ে কাজ করি, প্রায় 12 সাল থেকে। বা 12 সাল না, অ্যাকচুয়ালি 14 বা 15 সাল থেকে ব্যাড সফটওয়্যার অটোমেশন নিয়ে কাজ করি। তো ওইখানে আপনি যখন দুইটা অপারেশন, একটা হচ্ছে ইনভেন্টরি পারচেস করবেন, তার সাথে 6.1 রেডি হয়ে যাবে। ইনভেন্টরি প্রোডাকশন করবেন, এর সাথে 6.1 থেকে আমরা যে কাজগুলো এখন করলাম মাইনাস হয়ে যাবে। সেল করবেন, 6.2 আপডেট হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এবার আসেন আমরা 1 মেট্রিক টন সিমেন্ট যেটা উৎপাদন করলাম, এটা আমরা এবার বিক্রি করে দিই। হ্যাঁ, আচ্ছা, কে বাড়িঘর বানাবেন বলেন, তার কাছে বিক্রি করে দিব। কেউ বাড়িঘর বানাবেন না? আচ্ছা, এখানে আইন অনুযায়ী এই যে ভ্যাটের যে চালান, মূসক চালান 6.3, এটার নাম্বারটা ক্রোনোলজিক্যাল হতে হবে। ক্রোনোলজিক্যাল মানে কি বুঝেন? যে 1 থেকে শুরু হতে হবে, 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাড়তে থাকবে কোন দিন পর্যন্ত? 30শে জুন পর্যন্ত। 30শে জুন পর্যন্ত এটা বাড়তে থাকবে, 1 2 3 এভাবে করে আপনি ব্যবসা যখন থেকে শুরু করেন। 30শে জুন পর্যন্ত বেড়ে শেষ হয়ে যাবে। আবার যখন 1লা জুলাই আসবে, তখন আবার 1 থেকে শুরু হবে। ক্লিয়ার? এটাই ক্রোনোলজিক্যাল। ওকে, প্রত্যেকটা ফিসকাল ইয়ারে আবার 1 থেকে শুরু করতে হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে এটা চলতে থাকবে 30শে জুন পর্যন্ত। মানে যত আপনি বিক্রি করবেন, প্রত্যেকটা চালান এক এক করে ক্রমান্বয়ে পড়তে থাকবে। ইস্যুর তারিখ, যে তারিখে আপনি ইস্যু করবেন সেই তারিখ, এবং সেই টাইম কোন সময় করলেন। এখন ধরেন 9টা 45 বাজে, 45, এটাই লেখা থাকবে। ওকে, এখন ক্রেতার নাম, ক্রেতার নাম দেবেন। যদি অর্গানাইজে মানে কোম্পানি হয়, তাহলে তাহলে তার হচ্ছে এখানে আমরা জানি পিন নাম্বার দিতে হবে, তো আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে ক্রেতার নাম, বিআইএন, ক্রেতার ঠিকানা, যে জায়গায় যাবে, গন্তব্যস্থল কোথায় যাবে, তার হচ্ছে যে ঠিকানা যাবে। অ্যাকচুয়ালি ক্রেতার ঠিকানার এটা কি, যানবাহনের প্রকৃতি। যদি ধরেন আপনি সিমেন্ট তো আর হাতে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, ঢাকা মেট্রো যে নাম্বার থাকে, ক খ গ ঘ, ট্রাকের যে নাম্বার, আপনি যে ট্রাক দিয়ে পাঠাবেন সেই ট্রাকের নাম্বার, বা আপনার যে পিক আপ থাকবে সেই গাড়ির নাম্বারটা। ঠিক আছে, আপনি এখানে দেখে দেখে দিলেন ট্রাক বা পিক আপ, যা থাকবে এটা মানে প্রকৃতি এবং নাম্বারটা দিয়ে দিলেন। ঠিক আছে, শেষ। এটা তোমার মিস্টেক আছে, এখানে মিসিং আছে। উপরে আসলে আপনার যে ইস্যু করলো তার নাম থাকবে, বিক্রেতার, এখানে বিক্রেতার বিএন নাম্বার থাকবে। এটা এটা কোন ফরম্যাট আল্লাহ জানে, এটা আপডেটেড ফরম্যাট না। এখানে এই যে এই জায়গাটার মধ্যে আপনার নাম থাকবে। যেমন আপনার নাম থাকলো যে নাম কি ছিল, সিমেন্টওয়ালার নাম কি ছিল, মেসার্স জন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর কোনো বিন নাম্বার দিয়েছিলেন আপনারা? বিন নাম্বার দিতে পারেন নাই না? আচ্ছা, তোমার বাংলা নিয়ে না, ছোট্ট নামে কই খুঁজবো আবার। আচ্ছা, যাই হোক, জন, মিস্টার জন। পরিমাণ লিখবো নতুন যেটা শুরু হবে এটা। আচ্ছা, মানে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারের নাম, আর হচ্ছে ম্যানুফ্যাকচারের বিএন নাম্বারটা লাগবে। হ্যাঁ, এখানে বিএন নাম্বার আর হচ্ছে ঠিকানা, এখানে আর হচ্ছে অ্যাড্রেস। ধরেন কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ তার ফ্যাক্টরি। এখানে আরো 3টা 4টা লাইন থাকে। মাইন্ড ইট, এখানে যদি আপনার একটা ফ্যাক্টরি থাকে তাহলে শুধু এটুকু লিখলেই হবে। আর যদি আপনার কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানে, তাহলে 2টা ঠিকানা লাগবে। প্রথম একটা ঠিকানা থাকবে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন অ্যাড্রেস, আর একটা থাকবে যে পণ্য ইস্যুকারী অ্যাড্রেস, মানে ওই ইউনিট অ্যাড্রেস। হ্যাঁ, 2টা অ্যাড্রেস থাকে। কি বলছি? দুটো অ্যাড্রেস বলেন, কি থাকতে হবে। বলছে?
কখন দুইটা অ্যাড্রেস থাকবে, কখন একটা অ্যাড্রেস থাকবে? যখন কেন্দ্রীয় নিবন্ধন থাকবে তখন কেন্দ্রীয় নিবন্ধন উপরে থাকবে কেন্দ্রীয় হ্যাঁ, নিবন্ধন। ক্যান্ডিডেট নিবন্ধন থাকলে দুইটা অ্যাড্রেস, কারণ সেন্ট্রাল রেজিস্ট্রেশন যে বিনে অ্যাড্রেসটা লেখা থাকবে সেই অ্যাড্রেসটা, আর ধরেন আপনার শাখা ইউনিট, যে শাখা থেকে আপনি বা যে ফ্যাক্টরি থেকে, ধরেন এই জনে এখন একটা ফ্যাক্টরি রান করতেছে, ভবিষ্যতে সে ব্যবসা ভালো হয়েছে আরেকটা ফ্যাক্টরি করলো, মুন্সিগঞ্জকে আরেকটা করলো, তাহলে এখন সে তো দুই জায়গা থেকেই চালান কাটবে, তাই না? কেরানীগঞ্জ থেকেও সে মাল সব মানে সিমেন্ট বিক্রি করবে, মুন্সিগঞ্জ থেকেও সিমেন্ট বিক্রি করবে। ওকে, তো কেরানীগঞ্জ থেকে যখন সে আহ, বিক্রি করবে, তখন তার হয়তো অ্যাড্রেস ধরেন কেরানীগঞ্জের আন্ডারে নেওয়া, তাহলে কেরানীগঞ্জ লেখা থাকবে যে সেন্ট্রাল স্টেশন অ্যাড্রেস, এবং নিচে লেখা থাকবে যে ফ্যাক্টরি অ্যাড্রেস, ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা থাকবে আবার কেরানীগঞ্জ। আবার হচ্ছে যখন মুন্সিগঞ্জ লেখা থাকবে, উপরেরটা সেন্ট্রাল স্টেশন অ্যাড্রেসটা থাকবে কেরানীগঞ্জ, এবং ইউনিট অ্যাড্রেস বা শাখা ইউনিটের নাম, যে শাখা থেকে সরবরাহ করা হয়েছে এই চালানটা, মুন্সিগঞ্জ, এটা লেখা থাকবে পূর্ণাঙ্গ ঠিকানাটা, তখন দুইটা ঠিকানা অ্যাড হবে। স্যার ওকে, যদি এরকম, এটা কিন্তু কমপ্লায়েন্স। হ্যাঁ স্যার, যদি এরকম হয় যে উপরে আমি সেন্ট্রাল ইউনিট রেজিস্ট্রেশনের সেন্ট্রাল ইয়ের নাম দেয়া রাখলাম, কিন্তু পরবর্তীতে আবার নিচের যে কোনো একটা ইয়েতে ভ্যাট পেড বাই সেন্ট্রালি। না, ওইটা লাগবে না, সেন্ট্রাল মেটে ওইটা পেড পেড কোথাও সে লাগবে না, আপনার সেন্ট্রাল নিবন্ধনের এ অনুযায়ী মানে বিধিমালা অনুযায়ী আপনি যখন চালান কাটবেন, তখন কেন্দ্রীয় এবং শাখা ইউনিট দুইটারই আপনার ঠিকানাটা থাকতে হবে। ওকে, আর ব্যাট পেড বাই সেন্ট্রালি এগুলো একসময় ছিল মানুষকে বোঝানোর জন্য, এদিক হচ্ছে সেদিক হচ্ছে, এগুলো লাগে না এখন, হ্যাঁ? আচ্ছা, যখন এই সেন্ট্রাল নিবন্ধন থাকবে তখন এই নাম্বারটা কিন্তু ভাই চেঞ্জ হয়ে যাবে। কিরকম হবে? ধরেন কেরানীগঞ্জের K1 দিয়ে শুরু করলেন, মুন্সিগঞ্জ M1 দিয়ে শুরু করবেন, ঠিক আছে? তার একটা প্রিফিক্স থাকতে হবে যেন দেখে বোঝা যায় যে এটা কেরানীগঞ্জের নাম্বার, এটা মুন্সিগঞ্জের নাম্বার, ঠিক আছে? এবং এটা অবশ্যই এক থেকে শুরু করতে হবে, প্রত্যেকটা শাখার আলাদা আলাদা হবে। এটা কিন্তু 6.1 এর একদম মেইন কমপ্লায়েন্স, এটা কখনো মিস করা যাবে না। তবে এখানে আরো কিছু কাস্টমাইজ করা যায়, ডেলিভারি ডেলিভারি টাইম, মানে ডেলিভারি ডেট এবং ডেলিভারি টাইম আগের ইয়াতে ছিল, এখন মনে হয় সংযোজন করছে ডেলিভারি টাইমটা। এবং এই চালানে আপনার প্রয়োজনীয় আরো কিছু তথ্য সংযোজন করতে পারবেন, ভ্যাটের যে কোনো ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে পারবেন, কিন্তু কোনো তথ্য বিয়োজন করতে পারবেন না, ঠিক আছে? তা আপনি এখানে রেফারেন্স নাম্বার আরো কিছু কাস্টমারের তথ্য এখানে লিখে দিলেন, যে এটাকে ধরেন আপনি ইনভয়েস হিসেবে ইউজ করলেন, যে আগের তার এত টাকা বাকি ছিল, ডিউ ছিল, এগুলো লিখে এডিশনাল তথ্য যদি প্রয়োজন হয় বিজনেসে আপনি অ্যাড করতে পারেন, কোনো মানা নেই। ওকে, তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট বললাম, এগুলো মনে রাখবেন, হ্যাঁ? তাহলে এবার সিমেন্টটা বিক্রি করে দিই, 1 মেট্রিক টন তৈরি করেছিলাম, 1 মেট্রিক টন বিক্রি করে দিই। আমাদের এটার প্রাইসটা কত ছিল জানি? 7,238 টাকা, 6.3। ওকে, আচ্ছা, এবার হচ্ছে একক মূল্য এত টাকা, মোট মূল্য, মোট মোট মূল্য মানে হচ্ছে এক ইউনিট পরিমাণ প্লাস একক মূল্য, একই হবে যেহেতু 1 মেট্রিক টন, এখানে যদি বেশি হতো তাহলে মাল্টিপ্লাই হতো। এবার যদি সম্পর্ক শুল্ক থাকে তাহলে আসবে, আদারওয়াইজ না, এটা সম্পর্ক শুল্ক নাই। হার হার যদি থাকতো তাহলে হার লিখতাম, ধরেন 5% বা 10% থাকলে, তাহলে আমি এখানে এই এই ভ্যালুর উপর ইন্টু 10% দিতাম, তাহলে আমি এখানে সম্পর্ক শুল্ক পেতাম। ওকে, যেহেতু নাই এর দরকার নেই। তারপর হচ্ছে আমার মূল্য সংযোজন করের হার বা সুনির্দিষ্ট করের হার, এখানে কত আছে আপনার? 15%। 15% আছে, তাহলে এখানে কত হবে? এই ভ্যালুটার উপর কিন্তু 15%। এবার মোট কত টাকা? মোট টাকা প্লাস ভ্যাটের টাকাটা, এই হচ্ছে আপনার সকল প্রকার শুল্ক। এখানে আসলে সূত্রটা এরকম হবে, মোট মূল্য প্লাস সম্পূর্ণ শুল্ক প্লাস ভ্যাট, এইটা হচ্ছে সূত্রটা হবে। ওকে, আর যদি এসডি থাকে তাহলে এখানে এখন আমরা কি করলাম, 15%টা ডাইরেক্ট আমরা 7,238 টাকার উপর অ্যাপ্লাই করলাম। যদি এটা এসডি থাকতো, এটারই আরেকটা লাইন দেখাই, হ্যাঁ, এসডি দিয়ে দেখাই বোঝার জন্য আর কি, হ্যাঁ? ধরেন এটার এসডি আছে, এই প্রোডাক্টটা, এমন একটা প্রোডাক্ট নিয়ে ডিল করতেছেন, এসডি আছে, তাহলে কি রকম ক্যালকুলেশনটা হওয়া উচিত? তাহলে এখন কিন্তু আমার এই রেটটা চেঞ্জ হয়ে যাবে, এটা আসলে এটুকু থাকবে না, এখানে আবার আমাকে
প্লাস করতে হবে এই ভ্যালুটা, প্লাস হচ্ছে আমার এটা, মানে আমার আমার যে মোট মূল্য, একক মূল্য যেটা ছিল ব্যাট, মানে ব্যাট এন্ড এসডি ছাড়া, তার সাথে আমার এসডি কে যোগ করতে হবে। তাহলে এসডি এসডি যোগ করলে একক মূল্যের সাথে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে বেস ভ্যালু অফ ব্যাট, তার উপর আমার 15% অ্যাপ্লাই হবে। দেখেন দুই ক্ষেত্রে কিন্তু ফিগারটা ভিন্ন আসছে, ব্যাটের রেটও ভিন্ন এবং টোটালটা তো ভিন্ন হবেই, কারণ এর সাথে এসডি এসডি যোগ হয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? আপনারা আসেন না ঘুমায় পড়ছেন, আল্লাহ জানে, আসো তো প্রথম। স্যার জি বুঝতে স্যার, এখানে পেরেছি। বুঝতে পেরেছেন? জি স্যার, এসডি বোঝা যাচ্ছে। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? জি জি ওকে, ভেরি জি ফাইন। স্যার। কিন্তু ওর সাথে এখানে ব্যাটের বেস ভ্যালু। হ্যাঁ, আসলে এখানে হবে এই টাকার উপর একক মূল্য জি প্লাস সম্পর্ক শুল্ক, এই যে এই টাকার উপর ব্যাটটা অ্যাপ্লাই হবে 7,961 টাকার উপর হবে। নর্মালি হচ্ছে 7,238 টাকা উপর ডাইরেক্ট হচ্ছে, যখন আপনার ইয়া থাকছে না, মানে এসডি থাকছে না। কিন্তু এই সূত্র আপনি যদি মনে করেন মুখস্থ রেখে কাজ করেন, আরেক ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রির সাথে মিলবে না। কখন মিলবে না? সিগারেটের যে ভ্যালু আছে এই স্যার, ক্যালকুলেশনে কিন্তু আমি এই স্যার সূত্র কাজ করবে না। স্যার আমি মাত্র বলতে নিয়েছিলাম স্যার, এটা কি সব জায়গায় কি একই ভাবে না নিবে কিনা না, স্যার? এক না, আপনার এটা স্যার। হচ্ছে যেগুলোর উপর জি স্যার। এমআরপি আছে, এমআরপি যে প্রোডাক্টের উপর আছে হ্যাঁ সেগুলোর হ্যাঁ উপর হ্যাঁ। এই সূত্র কাজ করবে না। এমআরপির উপর ডাইরেক্ট এসডি ক্যালকুলেশন হবে, এমআরপির উপর ডাইরেক্ট প্যাট ক্যালকুলেশন হবে। ঠিক আছে, জি মানে স্যার। রিভার্সাল ক্যালকুলেশন, ইনক্লুসিভ ক্যালকুলেশন হবে। এগুলো প্র্যাকটিস করেন, ইনক্লুসিভ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ব্যাটের এক্সক্লুসিভ কিভাবে করতে হয়, এগুলো পারবেন। ধরেন 100 টাকা হচ্ছে সিগারেটের দাম, এটার ভিতরেই আপনার ভ্যাট আছে, এটার ভিতরে এসডি আছে, তাহলে এটা রিভার্স, ওই যে ভ্যাট ফ্যাক্টর যেটা ছিল R/R+100, ওই সূত্র অ্যাপ্লাই করে আপনাকে এটার ভিতর থেকে 15% ভ্যাট বের করতে হবে। আবার এটার উপর আপনার যদি ধরেন 80% বা 70% এসডি থাকে, এর উপর আবার মানে ওই ফ্যাক্টর অ্যাপ্লাই করে আপনাকে এসডি বের করতে হবে। আমি একটা স্যাম্পল ম্যাথ দিব এবং সলিউশন করে দিব, তখন এটা দিয়ে আপনারা আশা করি উপকৃত হবেন। মূসক কনসালটেশন পরীক্ষা এরকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে ভ্যাটে, একটু জটিল করলে এরকম অঙ্ক দিতে পারে। হ্যাঁ, যে একটা সিগারেটের এমআরপি ভ্যালু এত আছে, এবার এর উপর হচ্ছে ভ্যাট কত, মূসক কত, এগুলো বের করেন, বা রেট বলে দিল এটার উপর এই ভ্যাট ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে আপনার এসডি বের করেন, তখন যে এই সূত্র অ্যাপ্লাই করবে তখন সেটা হবে না। স্যার আচ্ছা, ওটা কি এবার তো আমরা, করে বের করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কারণ এমআরপি ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা তো এর ভিতরে সব আছে, সব আছে, এটার ভিতরে ভ্যাট আছে, এসডি আছে, সারচার্জ আছে, তো আপনি তো এর বাইরে ক্যালকুলেশন করতে পারবেন না, ভুক্ত দিতে তো ধরবে তো। হ্যাঁ, 100 টাকা বলা আছে, 100 টাকার ভিতরে সব হবে, এর বাইরে হবে না। সিগারেটের উপর ধরেন এখানে 60% বা 70% এসডি থাকবে, ধরেন 70% এসডি থাকবে, এখানে 15 টাকা 15% হারে 70 মানে 15% হারে আপনার ভ্যাট থাকবে। হ্যাঁ, আবার 70% 100 টাকার উপর তো 70 মানে 70 টাকা হবে না, কিন্তু ইনক্লুসিভে আরো কম আসবে আর কি। এগুলা দেখেন, এগুলা একটু এক্সেলে বসে এক সময় একটু সূত্র ফলালে আপনি বুঝতে যাবেন। আচ্ছা, এবার আমরা তো সিমেন্টটা বিক্রি করে দিলাম, তাই না? এবার আমাদের কি করতে হবে? 6.2 থেকে আপডেট করতে হবে। চলেন আপডেট চালাই। আজকে উৎপাদন করে আজকে বিক্রি করে দিলাম, ধরেন আজকে উৎপাদন করে, কাস্টমারের অনেক ডিমান্ড, আজকে বিক্রি করে দিলাম। আচ্ছা, তাহলে আমার ওপেনিংটা কোথা থেকে আসবে? এই যে ওপেনিং আমি এখান থেকে পাবো, সেম ভাবে আমার ক্লোজিং ভ্যালুটা এখানে আছে, নিয়ে নিলাম। হুম, এবার আমার উৎপাদন তো নাই, উৎপাদন নাই, উৎপাদন 0। এগুলা না থাকলে না খাতায় লিখেন না, মানে ফাঁকা রেখে দিন। মানে বেশি এগুলা জিরো বা টান টুন চাইলে, বা অনেকে এরকম ড্যাশ দেয়, ক্লামজি লাগে। হ্যাঁ, এরকম দেওয়ার দরকার না, থাকলে নাই, খালি ফাঁকা একদম স্পষ্ট। আর লিখবেন ছোট ছোট করে, মানে ছোট লেখার যদি অভ্যাস না থাকে, ছোট লেখার অভ্যাস করতে হবে কি, ছোট ছোট করে লিখতে হবে। আগে সূত্রটাই টেনে দিলাম। স্যার উৎপাদন থাকলে তো বসাতে পারবো না, না, নাকি আরেক লাইনে একসাথে, যেতে? না, আরেকটা লাইন এন্টার, কারণ সবগুলো ইভেন্ট একসাথে হয় না। আপনি উৎপাদন করলেন, বিক্রি করলেন, একসাথে হবে? এগুলো তো টাইম ইন্টারভাল, আগে উৎপাদন হয়েছে, সেল হয়েছে, টাইম ইন্টারভাল আচ্ছা আছে, তো আপনি একই ঘরে লিখতে পারবেন না।
এই আচ্ছা জন্যই তো আচ্ছা কষ্ট করে আমি আলাদা লিখতেছি। আচ্ছা, আচ্ছা ক্রেতা আচ্ছা কার কাছে বিক্রি করছিলেন? মিস্টার এক্স এর কাছে। তার একটা ঠিকানা ছিল ঢাকা সামথিং, জাতীয় পরিচয়পত্র বা বিন নাম্বার আর কি, হ্যাঁ, যায় দিবেন আর কি। দিলাম। এবার চালানপত্র নাম্বার ছিল 1, আমার ডেট ছিল আজকে বিক্রি করছি। বিবরণ কি বিক্রি করছি? সিএমএনটি, সিমেন্ট। এখন যদি ব্র্যান্ড থাকে ব্র্যান্ড নেম, মানে যে নাম আপনার চালানে ছিল সেই নামে আপনার এখানে লিখতে হবে। চালানে ধরেন আপনি ব্র্যান্ড নেম এখানে যা ছিল ধরেন এক্স ব্র্যান্ড, ঠিক আছে, লেখা না, ব্র্যান্ডিং তো করতে হবে রেগুলারলি। এখানে আমরা তাহলে এক্স ব্র্যান্ড, ওকে। সো এবার কতটুকু বিক্রি করছি? 1 মেট্রিক টন। করযোগ্য পরিমাণ কত ছিল? করযোগ্য মূল্য কত ছিল? হ্যাঁ, যে আবার 6.1 চলে যেতে হবে। এই যে দেখেন, এতগুলো আপনি ধরেন দৈনিক 10-20টা চালান যদি কাটেন, এগুলো আবার ধরে ধরে ওইখানে আপডেট করতে হবে, দেখে দেখে আপডেট করতে হবে এগুলা। স্যার এগুলো ম্যানুয়ালি করতে হবে স্যার সব? তাহলে কিভাবে করবেন? 7,238। সফটওয়্যারে স্যার কোনো নেই স্যার? 7,200 আপনার কোম্পানির মালিককে গিয়ে বলেন, দেখেন রাজি হয় নাকি। ওই জায়গায় আসলে যখন শুনে সফটওয়্যার তখন আর রাজি হয় না। আচ্ছা, আমি তাহলে সফটওয়্যারে কাজটি করি স্যার, আমি সফটওয়্যারই করি স্যার। আচ্ছা ভালো, হ্যাঁ, সফটওয়্যার করলে আসলে ইজি আর কি। তারপরে আপনাকে কিন্তু সূত্র জানতে হবে, মানে অনেক সময় সফটওয়্যারের তো মানুষ বানাইছে, তাই না, ওর জি স্যার স্যার। ভুল আমি সফটওয়্যার ক্যালকুলেশন শুধু আমি হতে পারে। করি স্যার, শুধু আমি চালানি করি স্যার, কিন্তু ওই যে আসলে পুরো মাসের যে ইয়াটা এটা আরেকজন আমার উপরে স্যার আছে হেরা কইরা দেয়, আমি এটা করে এটা শেখার জন্য আসলে ক্লাসটা করতেছি। ইজি যাবতীয় এটা, কাজটা আমি পারি না। একই। এটা আসলে না পারা কিছুই নাই, ভেরি সিম্পল। আপনার দেখায় না এই জন্য আপনার কাছে কঠিন লাগতেছে। আপনার যদি ওরা দেখাইতো তাহলে সহজ। জাস্ট স্যার হচ্ছে কি ঠিক আছে মানে স্যার। পারচেস করা আর সেল করা, প্রোডাকশন রিসিভ করা, এর সাথে ব্যাক এন্ডে এগুলো সব তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমাদের ভ্যাট তো এটাই ছিল, তাই না? 1,085 টাকা 70 পয়সা, তাই না? 1,070 পয়সা এটাই ছিল, ওকে। সম্পর্ক শুল্ক। ও, আমি একটু সম্পর্ক শুল্কের জায়গায় লিখে পাচ্ছি, এটা আসলে এখানে মূসকের জায়গায় হবে, এখানে জিরো, সম্পর্ক শুল্ক নাই। ওকে। আচ্ছা, এবার আমার ক্লোজিং ব্যালেন্স কি আছে? আমার এখানে ছিল টোটাল এটা, মাইনাস আমি বিক্রি করে ফেলছি, তার মানে কি এবার জিরো হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে আমার কত ছিল উৎপাদনের এত, মাইনাস, এবার আমি এটা, সরি এটা না, এইটা জিরো। ঠিক আছে, আমার কি, তার মানে এখন আমি কি 1 মেট্রিক টন উৎপাদন করলাম, 1 মেট্রিক টন সেল করলাম। এখানে যদি আপনি বেশি উৎপাদন করেন আবার স্টক থেকে যাবে। এখানে যদি আমি ধরেন 2 মেট্রিক টন উৎপাদন করি, তাহলে আমার এখানে স্টক একটা থেকে যাবে, তাই না? 1 মেট্রিক টন থেকে যাবে। বেলুর হলো না কেন? বেলুতে কি গন্ডগোল লাগছে? হ্যাঁ, এই বই চালান মেনটেন করে আমি কাজ করছি স্যার 6 মাস, এটি আসলে পারি, কিন্তু ইয়ারটি পারি না। কোনটা পারেন না? ওই যে মেনটেন করা হি স্যার, ওই যে প্রতি মাসে যে ওই যে 9.1টা পারি না হি স্যার। ও, 9.1 আমরা শেখাই দেবো, 9.1 এর দিকে আমরা যাচ্ছি। ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে, এইখানে আপনার এইখানে একটু মিউট করে নেন সংসারী ভাই বোনেরা। ওকে, এবার ঠিক আছে, তাই না? কিছু ভ্যালুটা আছে, ওকে। সো এইভাবে কন্টিনিউ ঘটনাটা ঘুরতে চাইবে, এরকম আপনি করতে পারবেন না। ধরেন সারাদিনে আপনি 10টা চালান কাটলেন, একসাথে সাম করে দেওয়ার সুযোগ থাকবে না, এখানে 10টা লাইন এন্ট্রি করতে হবে। তো এই কাজ করে আসলে কোনো উপকার নাই। উপকার আছে? এটা দিয়ে কোম্পানির আয় বাড়বে? কিচ্ছু না, জাস্ট এখন কমপ্লায়েন্সের জন্য বলা আছে 46-এ, যে আপনি যেহেতু রেয়াত নেন করতে হবে। আপনি যেহেতু হচ্ছে আপনি ভ্যাটের নিবন্ধন নিছেন, এই বিধিবিধান পালন করতে হবে, ঠিক আছে? তো এগুলা অটোমেশনে চলে আসতে হবে। অটোমেশন আসলে এগুলা মানে অনেকটা বেকার খাটার মতো, কিন্তু কোনো পয়সা পাওয়া যায় না আর কি। এটার কোনো উপকারও নাই। এটা কোম্পানির শুধু কাগজ খরচ, ম্যান পাওয়ার খরচ, যে লেখে ধরেন হয়তো, বা এই যে আপনারা এখন কষ্ট করে শিখতেছেন যে এটা অনেকে পারেন অনেকে পারেন না, শেখার পরে মনে করি এটা বেহুদা জিনিস, এটা শিখে কি লাভ হলো? মানে জাস্ট বুঝার জন্য, কাজ পারার জন্য আর কি। এটার কোনো উপকার নাই। এটা দিয়ে এনবিআর যে কি উদ্ধার করে এটা আমার জানা নাই, ঠিক আছে?
একটা বানাইছে, এটাকে আরো মডার্ন থিঙ্ক করতে পারতো, সফটওয়্যার বেস ঠিক আছে তো স্যার, এরকমই তৈরি হয়। এটা নিয়ে আমি বলি ঠিক এনবিআর আছে। কেও যখন সুযোগ পাবো, বলি যে এটাতে কাগজে আসলে আসলে আপনি জমা যখন দেওয়া প্রত্যেক মাস। আপনি যখন ভবিষ্যতে অডিটে, মানে আপনি যখন অডিটে, আপনার কোম্পানি যখন অডিটে পড়বে, আপনি যখন অডিট করবেন, এগুলো কিছুই চাইবে না। সে বলবে একটা ছক দিবে, ওটার মধ্যে বলবে আপনি ক্লোজিং ব্যালেন্স, কনজাম্পশন, হাবিজাবি যা আছে ওইগুলোতে দেন। এটা যখন দেখার জন্য দেখবে যে আপনি এটা রাখেন কি রাখেন না। আপনি মানে আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মানে যারা ম্যানুয়াল করে, যত কমপ্লায়েন্স বা মাল্টিন্যাশনাল যত বড় কোম্পানি হোক, এগুলাতে কারোর এই যে 6.12 কারোর ঠিক নাই। ঠিক আছে, কারণ এগুলা ঠিক নাই এই অর্থে যে আসলে এটা সময়ের অভাবে লেখা যায় না। ঠিক আছে, সময়ের অভাবে মেনটেন করা যায় না। এটা লিখতে যে পারে না বা এটা লেখা খুব ডিফিকাল্ট এরকম না। এটা আসলে মানে এত কাজ থাকে, একজন দুইজন রিসোর্স থাকে কোম্পানিতে, রেগুলার অ্যাক্টিভিটি করে শেষ করতে পারে না, এগুলো লেখার টাইম থাকে না। তো ব্যাট অফিসে গিয়ে দেখবে যখন আপনার এই খাতা নাই, এটা লেখা নাই, স্টক মিলতেছে না, তখনই ওরা একটা মানে ফাঁদ পেতে বসবে। তো এগুলো অনেক বছর ধরে অনেকে অনেক পয়েন্ট থেকে বলতেছে যে এইগুলো মানে লেজার গুলো বাদ দিয়ে আরো স্ট্যান্ডার্ড কিছু ইম্পোজ করে নিয়ে আসতে। হ্যাঁ, এগুলো এখন চলে না। হ্যাঁ, বিজনেস অ্যাক্টিভিটির সাথে আরো মডার্ন রিপোর্ট ফরম্যাটিং নিয়ে আসতে। যখনই গিয়ে দেখবে আপনার এটা নাই, এই সর্বনাশ হয়ে গেছে, আপনি তো কিছুই রাখেন না, ফাঁকি দিচ্ছেন, বাকি পণ্য নাই, এটা সেলে দেখান নাই, স্যার এটা দিয়ে অদ্ভুত। এটা দিয়ে তো স্যার এটা দিয়ে তো আর আমার কোনো মনে করেন কোনো প্রোডাক্টের বা মানে প্রোডাকশনের কস্টিং করার জন্য বা আপনার হচ্ছে প্রফিট মানে জেনারেশন করেন বা আমরা কিছু যে হয় না এগুলা অ্যাকাউন্টে যা দিয়ে। করি এগুলো কোনো কাজে লাগে? এগুলা তো এই এটা কাজেই আসে আসলে না। এটা এই অর্থে কোনো তো কাজে লাগে এগুলো না। আসলে এবং হ্যাঁ। ব্যাটের কস্টিং আর হচ্ছে অ্যাকচুয়াল যে একটা প্রোডাক্ট লাইনের যে কস্টিং থাকে, এটার সাথে কোনো মিল নেই। এবং যদিও বলা হয় এনবিআর এর দাবি ভ্যাট এই অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে ম্যাচ করে রাখার জন্য, কিন্তু এখানে আইনের এত মানে ইয়ে আছে, মানে হার্ডনেস আছে, যার কারণে অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্টের সাথে মেলানো যায় না। ঠিক আছে, ধরেন আপনি এই মানে পণ্য বিক্রি করছেন, সাপ্লাই দিচ্ছেন, আপনি এখন বিল কখন পাবেন এটার সাথে কোনো ঠিক আছে, হয়তো পরের ফিসকাল ইয়ারে চলে যাবে। আপনার ভ্যাট তো এখনই দিয়ে দিতে হবে, আপনি টাকাই পান নাই, কিছুই নাই, খবর না, আপনার কিন্তু পেয়েবল ক্রিয়েট হয়ে গেছে। তো এইসব জায়গায় তো এগুলো মিলানো যায় না, তাই না? ক্রেডিটে যারা ব্যবসা করে তাদের জন্য ভ্যাট দেওয়া বহুত কঠিন। তারপর স্যার এই যে এডিশন, যেটা স্যার অ্যাকচুয়াল এডিশন তো স্যার অনেক থাকে, কিন্তু এটা কমিয়ে দেখায় যে ভ্যাটের রেটটা বেড়ে যায়, মানে ভ্যাট অ্যামাউন্টটা বেড়ে যায় এটা আসলে এরকম। এখানে পজিটিভ নেগেটিভ দুই দিকেই প্রবলেম আছে। ভ্যাটের কেন ডিজাইন করলো 4.3 এরকম, তারও কারণ আছে। তারপর এখানে আবার আহ, ওইটা ছাড়া হয়তো কিনা অনেক আহ বাদানুবাদ আছে আর কি, বুঝতে পারছেন? এখন কোন ট্রিটমেন্টের সাথে ভ্যাটের আইনের বাংলাদেশের মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে মানে বিজনেস স্ট্যান্ডার্ডে অনেকটা ম্যাচ হয় না। ছোটখাটো ব্যবসায়ী যারা আছে, ট্রেডিং করে, মানে মানে ছোট ইম্পোর্ট করে বা সার্ভিস আছে, এদের জন্য খুব বেশি অসুবিধা না। কিন্তু মানে যারা ম্যানুফ্যাকচারিং বা বিগ ডিল যাদের, ওদের অনেক ক্ষেত্রে অনেক কিছু ম্যাচ আপ করা যায় না। ঠিক আছে, তো ওগুলো নিয়ে কন্টিনিউয়াসলি যারা বড় কোম্পানি অডিট টডিটে যখন ফেস করে, এটা মানে না ওটা মানে না, ওই নানাবিধ প্রবলেম, তখন এক্সট্রা ভ্যাট দিতে হয়, জরিমানা দিতে হয়। এগুলো এখনো মানে আইনের যে একটা বিউটিনেস, এটা এখনো হয়ে ওঠেনি। এটা করতে হলে আসলে গভর্নমেন্ট থেকে আসলে বড় ধরনের মানে ইয়ে লাগবে, কি বলে এটাকে, সদিচ্ছা লাগবে এবং বড় ধরনের ইফোর্ট লাগবে। ঠিক আছে, স্যার ওই ন্যাশনাল যে ইফোর্ট অডিট লাগবে। অডিট রিপোর্টে স্যার আমরা যে সেলসটা আর কি, মানে টোটাল রেভিনিউ যেটা আর কি প্রেজেন্ট করি স্যার, ভ্যাটের রিটার্নের সাথে ম্যাচ করে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে স্যার যেটা হয় ভ্যাট থেকে বেশি চলে আসে রেভিনিউর অ্যামাউন্টটা স্যার। তো সেই ক্ষেত্রে যদি অডিট পরে কখনো স্যার, সেই যে এক্সট্রা যে অ্যামাউন্টটা আসতেছে এটার জন্য স্যার কিরকম পেনাল্টি বা কিরকম জরিমানার সম্মুখীন পেনাল্টি হতে কি, পারে স্যার? ওইটা ডাইরেক্ট ওটা ডাইরেক্ট অ্যাকশন, যে ডিফারেন্স ভ্যালুর উপর আপনার ডাইরেক্ট ব্যাট ক্লেম করবে। তারপর হচ্ছে সুদ আছে মান্থলি, সরল অঙ্কের সুদ ক্লেম করবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যালাউ করে 5 to 10%, অডিটের ক্ষেত্রে 5 to 10% ডিফারেন্সিয়েট, এর বেশি অ্যালাউ করে না। তাও অনেক জব দিতে হয়, পেপার কোম্পানির প্রিভিয়াস হিস্ট্রি, ইতিহাস, অনেক কিছু প্যারামিটার উপর ভিত্তি করে হয়তো কনসিডার করে 5 to 10%। কিন্তু যদি এরকম ডিফারেন্স পায়,
যেটা ডাইরেক্টলি আছে। ধরেন ভ্যাটে বেশি দিচ্ছেন, ওইখানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে রেভিনিউ টার্ন ওভার কম দেখালেন, সেক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। যখন বেশি দেখেছেন তখন এই সমস্যা। আসলে এখানে যে অডিট গুলো চলে এগুলো হচ্ছে মানে রেলগাড়ির মতো। রেলগাড়ি যেমন তার রেল লাইন ছাড়া অন্যদিকে যেতে পারে না, এখানে অডিট এরকমই হয়। ঠিক আছে, এগুলো আপনার বাস্তবের সাথে কিছুই হয় না। ধরেন এখানে আপনার অফিসের জন্য অনেক এক্সপেন্স আছে, এই এক্সপেন্স গুলো আপনার ভ্যাট দিয়ে করা যায় না, মানে ভ্যাট দিয়ে পারচেস করা যায় না। বা আপনি ধরেন একটা চা কিনে নিয়ে আসলেন অফিসের জন্য, এখন দোকান স্যার থেকে। আমাদের কোশ্চেনের আমাদের প্রশ্নের উত্তরগুলো একসাথে পড়ে দিয়েন স্যার, এখন আপনি এই ক্লাসটা হুম, আগাইলে মনে হয় ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ফার এই এই মানে আমরা তাহলে স্যার 6.1 চলে আসা 6.3। আপনি স্যার আপনি যেটা বলেন। বলতেছিলেন এটা খুবই মানে ইম্পর্টেন্ট মনে করি স্যার। এই যে লোকাল যে পারচেস গুলো স্যার, এটার ক্ষেত্রে তো ভ্যাট দিয়ে পারচেস করতেছি না। আচ্ছা, এটা আমরা পরে আমরা আলোচনা করবো, রিটার্ন আসবে আবার, হ্যাঁ, যেহেতু আলোচনা এখন আর করছি না, আবার ইয়াতে আসবে, রিটার্ন আসবে, আমরা তখন আবার আলোচনা করবো। ওকে, সো আমরা তাহলে আমরা কি কি লেজার গুলো এখানে ফর্ম গুলো দেখলাম মূসকে। 4.3 দেখলাম, 6.1 দেখলাম, 6.2 দেখলাম কিভাবে মেনটেন করতে হয়, 6.3 ইস্যু করা দেখলাম। এবার চলেন আমরা যে কিনলাম বিক্রি করলাম এগুলো এবার আমরা রিটার্নে কিভাবে দেখাবো, কোথায় দেখাবো, এগুলো আমরা সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, এটা তো আপনার কাছে স্পষ্ট যে এই ভ্যাটটা আমার এটা পেয়েবল হয়েছে, তাই না? এটা তো ক্লিয়ার, এতে তো কারো কোনো দ্বিমত নাই, তাই না? আমি বিক্রি করলাম, সরকার এখন মানে কত টাকা পাবে আমার কাছে? 1085 টাকা। আচ্ছা, এবার আমরা যে পার্চেসের সময় যদি এই টাকা ভ্যাট দিয়ে থাকি, এখানে কত আছে? 30,000। আবার জিপসামের ছিল এখানে ছিল আমার কত টাকা? সরি, এটা না, 3,000 টাকা। না, এটা ছিল, ঠিক আছে। তাহলে আমি পার্চেসের সময় মূসকটা দিয়ে আসছি না আমদানি পর্যায়ে? জিপসামের জন্য আর ক্লিংকারের জন্য আমি এটা দিয়ে আসছি 30,000 টাকা। আর এখানে হচ্ছে কত? 45। তাহলে এটা কি আমার? এটা আমার রেয়াত। এটা আমি কি, এটা আমি কি করতে পারবো? ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নিতে পারবো। আর আমি যে সেল করলাম সেটা হচ্ছে আমার পেবল। তাহলে ওই দিক দিয়ে আমি পাই, এদিক দিয়ে আমার কাছে সরকার পাই, তাহলে কি হয়ে যাবে? প্লাস মাইনাস। ওকে, রিটার্নের মধ্যে এই ফর্মুলা গুলো ইন্ট্রোডিউস করা আছে। চলেন আমরা অনলাইনে চলে যাই, আর কাগজ কলমে দেখা লাভ নেই, হ্যাঁ, অনলাইনে দেখি। আচ্ছা, আমার আইডি দিয়ে ঢুকলাম। এবার আমাকে যেটা করতে হবে প্রথমে, আমি কোন বিনে কাজ করবো, এখানে আমার অনেকগুলো বিন এখন আছে, আমি যে কোনো একটা বিন কিছু ডিউ আছে এটা দিয়ে প্র্যাকটিস দেখাই। তাহলে এখানে আমরা একটা রিটার্নে ঢুকি। আচ্ছা, এইটা রিটার্ন লোড হয়ে গেছে। রিটার্নের ফরম্যাট অনুযায়ী অনলাইনে যেহেতু আমার লগ ইন করে পিনটা সিলেকশন করছি, সেই তথ্য থেকে পার্ট ওয়ান এর ট্যাক্স পেয়ার ইনফরমেশনটা পেয়ে গেছে। বিন, ট্যাক্স পেয়ার নেম, অ্যাড্রেস, ওনারশিপ, এটা আমরা যে রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো প্রোভাইড করেছিলাম না, সেই তথ্যগুলো এখানে চলে আসছে। ওকে, এবার পার্ট টু তে আছে রিটার্ন সাবমিশন ডেটা। কি কি আছে? ট্যাক্স পিরিয়ড, কোন মাসে আমি, কোন মাসের জন্য আমি রিটার্নটা সাবমিট করছি, এবং রিটার্ন টাইপ কোন সেকশনের আন্ডারে, মানে মেন রিটার্ন, রেগুলার রিটার্ন হচ্ছে 64 এর আন্ডারে সাবমিশনটা করা হয়। তারপর এখানে আমাদের নো নো থাকবে, যদি কারো হচ্ছে স্পেসিফিক এরকম 5%, 1.5
বা 7.5 থাকে, তাহলে তার জন্য সংক্ষিপ্ত রিটার্ন ওটা ইউজ করতে পারে। তো এটা না, আমাদের জন্য এটা এখন প্রযোজ্য না সিমেন্টের জন্য। এবার আমরা এখানে দিব এনি অ্যাক্টিভিটিস ইন দা ট্যাক্স পিরিয়ড। ওই যে আমরা যে বাজওয়ার্ডটা আমাদের এখন চলছে যে জিরো রিটার্ন, জিরো রিটার্ন, এইটা সেই প্যাটের ক্ষেত্রে জিরো রিটার্ন হচ্ছে নো। নো মানে হচ্ছে নো অ্যাক্টিভিটি, মানে জিরো রিটার্ন। আমি কোনো কিছু সরকার আমার কাছে পাইও না, আমিও পাই না, কোনো বেচা কেনা কিছুই হয় না। হইলেও ধরেন যদি আপনি নো বলেন, তার মানে আপনি জিরো রিটার্ন সাবমিট করছেন। ট্যাক্সের ক্ষেত্রে যেরকম কোনো ট্যাক্স পেয়েবল না দেখে, কম ভ্যালু দেখা না, মানে মানে ইনকাম দেখে শো করা, সাবমিট করে দেওয়া, সেটাও একটা জিরো রিটার্ন আর কি হিসাবে বলা হয়। অনেক সময় এরকম হতে পারে, কোভিড এর সময় ধরেন আপনি ট্রেডিং করেন, শাটার বন্ধ, ব্যবসা করার সুযোগ ছিল না, বা আপনি অসুস্থ অনেকদিন ধরে, দোকান খুলতে পারতেছেন না, ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করতে পারতেছেন না, তাহলে সেই অ্যাক্টিভিটি তখন নো থাকতে পারে। বুঝছেন? তো আমাদের ইয়েস। এবার আমাদের এই অংশটা হচ্ছে আউটপুট ট্যাক্স। এই অংশটা কি? আউটপুট ট্যাক্স মানে কি? আউটপুট ট্যাক্স আমরা এখনো ওই সংজ্ঞা টঙ্গা বিভিন্ন কিছু পড়ি নাই। আমরা ইনপুট থেকে শুরু করি আগে। হ্যাঁ, ইনপুটেরটা আমরা পড়েছিলাম। তো ইনপুটটা দেখেন যে ইনপুটের জন্য এখানে এই যে নোটগুলো আছে না, এই নোটগুলো পড়বেন। এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, গাইডলাইন গুলো বলা আছে। মানে আমাদের ওই যে আমরা যখন অঙ্ক করতাম, অঙ্কের আগে কিছু এক্সারসাইজ দেওয়া থাকতো, এগুলা দেওয়া থাকতো কি, ওইটা হচ্ছে ওই চ্যাপ্টারের মেন সারাংশ। কিছু ফর্মুলা দেওয়া থাকতো। তেমনি এরকম এটা পড়েন যে কি বলছে, সুন্দর করে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি একের পর এক। যে আমরা এখানে দেখি আগে, এটা এটা গিয়ে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা লাইন টু লাইন যে কি বোঝায়, প্রত্যেকটা নোট ধরে ধরে। এটা কি বলার দরকার আছে নাকি আপনারা বুঝবেন কোনটার মানে কি, কোনটা কখন দিতে হবে, কখন দিতে হবে না? এটা মানে ইনপুটে ভাইয়া ক্লাসে বলতে হবে, বলেছিলাম, বলেন প্লিজ। এটা মানে বলেছিলাম তারপরে একটু একবার। ডিটেলস বলেন, প্লিজ বলেন। আচ্ছা, আমরা রিপিট করি। এক হচ্ছে নেচার অফ পারচেস, কি টাইপের নেচার পারচেস করব আমি আমার প্রতিষ্ঠানের জন্য। তারপর হচ্ছে নোট নাম্বারটা, ভ্যালু এ, আর হচ্ছে ভ্যাট বি। আচ্ছা, একটা জিনিস ডিফারেন্সিয়েট লক্ষ্য করবেন, আউটপুট ট্যাক্সের মধ্যে এসডি আছে, কিন্তু ইনপুটের মধ্যে এসডি নাই। এসডিটা কিন্তু রেয়াত বা সমন্বয় যেহেতু করা যায় না, এই জন্য এটা এখানে উল্লেখ করা হয় না। আর সেলস এর সময় এসডি অ্যাপ্লিকেবল হলে এটা ডাইরেক্ট পেয়েবল হয়, এই জন্য এখানে আউটপুট ট্যাক্সের মধ্যে দেখেন এসডি কলাম উল্লেখ করা হয়েছে। ওকে। আর এখানে শুধু ভ্যাটটা রেয়াত নেওয়া যায়, যেসব ক্ষেত্রে রেয়াত নেওয়া যায় সেই সব ক্ষেত্রে শুধু ভ্যাটের কলামে ডাটা আসবে, আর বাকি ক্ষেত্রে ডাটা আসবে না। এবার আসেন জিরো রেটেড গুডস অর অবলিক সার্ভিসেস। আপনি যদি জিরো রেটেড কোনো গুডস অথবা সার্ভিসেস পারচেস করেন, তাহলে আপনি এই দুইটা ঘর, মানে এই দুইটা নোটের টাকা পূরণ করবেন। যদি লোকাল হয় তাহলে 10%, যদি ইম্পোর্ট হয় তাহলে 11, সরি, নোট নাম্বার 10 অথবা 11 পূরণ করবেন যদি ইম্পোর্ট হয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে জিরো রেটেড সাপ্লাই আপনার কখন হবে, আপনার প্রতিষ্ঠানের জন্য কখন হতে পারে? এক্সপোর্টের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়, তাহলে আপনার যে সাপ্লাই গুলো থাকবে, তখন অন্যরা আপনাকে যে সাপ্লাই দিবে তারাও জিরো রেটেড সুবিধা পাবে। এই যে দেখেন, আপনি ধরেন একটা স্ট্যান্ডার্ড ফিনিশ গুডস তৈরি করেন যার ভ্যাটের রেট অলওয়েজ 15%, একটা প্রোডাক্ট তৈরি করেন, এটা আপনি যখন লোকাল মার্কেটে বিক্রি করেন 15% হবে। এবার যখন আপনি একজন আহ যে এক্সপোর্ট করে তাকে দিবেন, যে যে কিনা এই আপনার প্রোডাক্টটা নিয়ে ও কাঁচামাল হিসেবে ব্যবহার করবে, তখন তাকে যখন আপনি সাপ্লাই দিবেন, তখন আপনার সাপ্লাই কি হবে? জিরো রেট হবে। ঠিক আছে? কারণ আপনার চালানে কিন্তু জিরো রেট চালান হবে। এই জন্য আমরা বলেছিলাম যে ভ্যাট এটা একটা জটিল জটিল জিনিস। আপনি কার কাছে বিক্রি করতেছেন বা কার কাছ থেকে কিনতেছেন, তার নেচার অফ বিজনেস, নেচার অফ সাপ্লাই, এগুলো জেনে দেন আপনাকে চালান বা ইনভয়েসিং করতে হবে। অথবা কোনো কোনো এরকম সাপ্লায়ার আছে, আপনার কাস্টমার থাকতে পারে, সে একটা এসআরও বেনিফিট বেনিফিট তার আছে, একটা এসআরও আছে, যে এসআরও প্রদত্ত বলে বা এসআরওর কারণে সে সাপ্লাই গুলো সে জিরো রেট নিতে পারে বা এক্সাম্পশন নিতে পারে। সো সেগুলো জেনে দেন সাপ্লাইটা দিতে হবে। Okay? তো এই জন্য একটা প্রোডাক্টের দাম স্ট্যান্ডার্ড রেট বাই ডিফল্ট থাকলেও এটা হচ্ছে সাপ্লাই বেঁধে আপনার
কি হতে পারে, জিরো রেট হতে পারে, এক্সাম্পশন হতে পারে। ঠিক? আচ্ছা, তাহলে এখানে যদি এরকম ডাটা থাকে তাহলে আমরা সাবফর্মে যাব। এখানে সাবফর্মে ক্লিক করলে কি কি দেখতে পাবো, গুডস একটা ফর্ম অ্যাড করি, অ্যাড দিলে একটা নতুন লাইন অ্যাড হয়। এখানে আপনার যে র মেটেরিয়ালটা কিনলেন তার যে নামে আপনি চিনেন সেই নামটা, কমার্শিয়াল নাম, তারপর হচ্ছে তার এইচএস কোড। এখানে ক্লিক করলে এইচএস কোডের যে ডেটাবেস আছে আপনি এখানে বিভিন্ন নাম দিয়ে বা এইচএস কোড দিয়ে খুঁজে পাবেন। এটাকে সিলেক্ট করলে এখানে বসে যাবে এইচএস কোডটা। ধরেন আপনার যে নাম আছে প্রোডাক্টের নামটা দিলেন। তার হচ্ছে ভ্যালু, এই মানে বেস ভ্যালুটা কত টাকা দিয়ে কিনলেন, তার বেস ভ্যালুটা আপনি দিলে তার সাথে যা ভ্যাট রেট যা আছে সে অনুযায়ী আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু জিরো রেটেড, এটা আসলে ক্যালকুলেশনটা হবে না বা এটার ইম্প্যাক্টটা নাই। ভ্যাট ক্যালকুলেশন এখানে হইলেও এটার আসলে হয়তো এই এর সাথে আছে বা ডিফল্ট সেট করা, কিন্তু এটা ইফেক্ট হবে না। কোনো নোট যদি থাকে আপনি লিখতে পারেন, এখানে একটা কলাম দেওয়া আছে, নোট চাইলে লিখতে পারেন। তাহলে এখানে চলে আসলো যে এটা আপনি ভ্যালু ছিল 100 টাকায় কিনেছেন। সেম ভাবে আমদানি থাকলে আপনি এখানে গিয়ে আপনি দিবেন বিল অফ এন্ট্রি নাম্বার, অথবা বিল অফ এন্ট্রি যদি আপনার আমদানি করা থাকে এখানে ক্লিক করলে অ্যাসাই করা টাকা থেকে চলে আসবে। ঠিক আছে, তারপর বিল অফ এন্ট্রি ডেট দিতে হবে আপনাকে, আইটেম নাম্বার, ওই যে আমরা বিল অফ এন্ট্রি দেখিয়েছিলাম যে আইটেম নাম্বার 1 2 থাকে। তারপর সিপিসি কোড, কোন সিপিসির আন্ডারে আপনি এটাকে পারচেস করলেন দিতে হবে, কমার্শিয়াল নেম, তারপর এইচএস কোড, কোন এইচএস কোডে আপনি এটা পারচেস করলেন, তার এসএসএল ভ্যালু কি, বেস ভ্যালু কি, ভ্যাট এসডি, এসব কিছু হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনাকে দিতে হবে। ওকে, আবার ক্লিক করলে মেইন ফর্ম চলে আসবে। এবার হচ্ছে এক্সামটেড। আপনি যদি লোকাল অথবা আমদানি পর্যায়ে যদি কোনো গুডস অথবা সার্ভিসেস আপনি রিসিভ করেন যেটা এক্সামটেড, টেসারো দিয়ে এক্সামটেড হতে পারে অথবা আইন দিয়ে এক্সামটেড হতে পারে, যেভাবে হোক আপনি এখানে এটা ইয়ে করবেন, এখানে ইনপুট দিবেন। এবার আসেন স্ট্যান্ডার্ড রেট। এই স্ট্যান্ডার্ড রেটে আপনি যখন লোকাল থেকে কিনবেন স্ট্যান্ডার্ড রেটের 14তে এন্ট্রি করবেন, অথবা আপনি আমদানি করলে 15 নম্বর নোটে আমদানি আমদানির তথ্যটা লিখবেন। আমরা দুইটা জিনিস যেটা কিনেছিলাম, একটা হচ্ছে কি এখানে বিল অফ এন্ট্রি ডাটাটা দিতে হবে। যদি আপনি অটোমেটেড নিতে চান তাহলে এখানে ক্লিক করলে আসাই কোটা থেকে কাস্টমস সার্ভার থেকে এখানে চলে আসবে, যদি আপনার মানে আমদানি থাকে। আর যদি অনেক সময় কি যে এটা অটোমেটিক সিঙ্ক হয় না, বা এই আইনের শুরু থেকে 19 থেকে যখন এই ব্যাট অনলাইন চালু হয়েছে তখন ইনিশিয়ালি ছিল না, 22 বা 23-এর শুরু দিক থেকে বা শেষের দিক থেকে এটা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তো যদি সেটা না থাকে তাহলে আপনি ম্যানুয়ালি এন্ট্রি করতে পারবেন। বিল অফ এন্ট্রি নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে বিল অফ এন্ট্রি একটা ডেট, যে ডেটে আপনি আমদানি করলেন ডেটটা দিবেন, কোন স্টেশন থেকে স্যার নিয়ে আসছেন ধরেন। স্যার বলেন। আমাদেরকে যে বিলো এন্ট্রি দিচ্ছেন ওখান থেকে একটা করলে আমার মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, বিল অফ এন্ট্রি থেকে করবো না, হ্যাঁ, ওইটা করলে ফাইন, এটা দিয়ে করি না। আচ্ছা, এই বিন মানে এই কোম্পানি যে আমদানি করে নিয়ে আসছে সে যখন তার বিনে ঢুকবে তখন অটোমেটিক সে এটা পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে, আমরা বললাম, এটা ডিলিট করে দিই। এখানে বিল অফ এন্ট্রি ডাটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই এই বিল অফ এন্ট্রি তখন নাম্বারটা এখানে সরাসরি দেখাবে, এই ডাটা এখানে আসবে, ক্লিক করলেই একদম এখানে ইনফরমেশন গুলো বসে যাবে। ওকে, আর যদি ধরেন আহ যদি কোনো কারণে সিঙ্ক না হয়, অনেক সময় সিঙ্ক হয় না, বিভিন্ন ইস্যু থাকতে পারে, অথবা এটা আপনার হচ্ছে কোনো কেসের কারণে আসে নাই, বিভিন্ন ইস্যু থাকতে পারে, আই ডোন্ট নো কি ইস্যু আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন বিল অফ এন্ট্রি দেখে দেখে। আমরা এই বিল অফ এন্ট্রি দেখে দেখে এন্ট্রি করি, হ্যাঁ। তো বিল অফ এন্ট্রি নাম্বার হচ্ছে 16846, তাই না? মেবি কলটা একটু আর্জেন্ট, আমি একটু ধরে নেই, হ্যাঁ।
শোনা যাচ্ছে না। হ্যাঁ, সরি, একটা কল আসছিল। তো এবার বিলোভেন্টের ডেটটা এই যে ডেটটা আছে 11/9/25। 11 নাম্বার স্যার 1684633 নাম্বারটা বিল অফ এন্ট্রি কোন কোন পয়েন্ট লেখা? এই যে এখানে আমরা ওই দিন দেখিয়েছিলাম, আপনি একটু খেয়াল করেন না, এই যে এই অংশে থাকে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সি 16, হ্যাঁ ওই যে সি সি। লিখতে হবে না, সি ছাড়া, সি লিখতে হবে না, মানে সি মানে নাম্বারটা, সি ছাড়াই বাকি এই নাম্বারটুকু লিখবেন, আর এর পাশেই ডেটটা থাকে। ওকে। ম্যানিফেস্ট আছে নিচে লেখা, ম্যানিফেস্টের তো হ্যাঁ হ্যাঁ নাম্বার। হ্যাঁ, ম্যানিফেস্টটা হচ্ছে ইম্পোর্ট ম্যানিফেস্ট নাম্বারটা, ওইটা না, আপনি রেজিস্ট্রেশন নাম্বার, এই যে রেজিস্ট্রেশন লেখা আছে না, রেজিস্ট্রেশন। আচ্ছা, তারপর হ্যাঁ, আসছে বি। বি হলো অফ এন্ট্রি, অফিস কোড বা কাস্টম হাউস বা স্টেশন কোড, এই যে এটার উপরেই থাকে। কাস্টম হাউস চট্টগ্রাম, তার কোড হচ্ছে 301। 301, 301 লিখে দেবেন। তারপর হচ্ছে বিল অফ এন্ট্রি আইটেম নাম্বার, আইটেম নাম্বারটা কত? এই যে 32, এই 32 থেকে আইটেম নাম্বার। কারণ আপনি একটা বিল অফ এন্ট্রিতে যে কয়টা লিস্ট অফ র মেটেরিয়াল আপনি আমদানি করবেন, তো প্রত্যেকটা 1 2 3 এরকম ভাবে নাম্বার থাকবে। ওকে। তো এটাতে একটা আইটেম আসছে, সো একই আছে, তার পেজ নাই। ওকে, তখন পেজ মানে রিপিট হবে, তখন আপনি যে পেজ নাম্বার যে আছে এটা দেখে বুঝতে পারেন, পেজ 1 of 2, 2 of 3, 3 of 4 এভাবে থাকবে। হ্যাঁ, তাহলে আমি এখানে 1 লিখবো। সিপিসি কোড এখানে বলা আছে। হ্যাঁ, হ্যাঁ দেখেন, সিপিসি কোড, ওই যে সিপিসি যে ছোট করে 37 লেখা আছে, সিপিসি 4000। সিপিসি 4000, এই যেটা ডাইরেক্ট এন্ট্রি। তারপর হচ্ছে কমার্শিয়াল নাম, কমার্শিয়াল নামটা কোথায় থাকে? বিল অফ এন্ট্রির এই যে এখানে, এই যে নামটা দেখতে পাচ্ছেন না, আমার কাজটা দেখা যায়, ব্র্যান্ড নিউ এমব্রয়ডারি মেশিন, এটা হচ্ছে তার সিপিসি নাম্বার, এটা হচ্ছে কমার্শিয়াল নেম আর কি, ব্র্যান্ড নিউ এমব্রয়ডারি মেশিন। তারপর এটার হচ্ছে এইচএস কোড আছে, এইচএস কোডটা কোথায় থাকে? এই যে 33-তে, এইচএস কোড 8447। 8479000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8477 8477। 9000 তারপর 9000। হ্যাঁ, এইটা। এবার এখানে নামটা বসে গেছে, এবার এবি এসএসএল ভ্যালু, এসএসএল ভ্যালু কোথায়? এই যে এসএসএল ভ্যালু 46 আছে, 37,33,553। ঠিক আছে, তাহলে চলে আসলো। এবার যেহেতু ম্যানুয়াল, সব বসাতে হবে। বেস ভ্যালু অফ ভ্যাট, বেস ভ্যালু অফ ভ্যাট কোনটা? এই যে এটা 37,70,889। ঠিক আছে, এবার এসডি কত? এসডি এটার আছে? নাই, 0, তাহলে 0। ভ্যাট আছে এটার? এটার ভ্যাট নাই, 0। যদি ভ্যাট থাকে তাহলে আমরা এখানে ভ্যাট দিব। যেহেতু আসলে এটা কিন্তু ভ্যাট এক্সামটেড, ভ্যাট যেহেতু না এক্সামটেড, এটা আসলে এই নোট এন্ট্রি হবে না। আমরা ফিলোমেন্টি দেখাতে দেখাতে এই নোট এন্ট্রি করে ফেললাম, কিন্তু আসলে যেহেতু এক্সামটেড, এটা আসলে এক্সামটেড নোটে যাবে, এটাতে যাবে, ইম্পোর্টে 13-তে যাবে। 13-তে দিতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি 22-এ দিতে পারেন। তো মার্কেট প্র্যাকটিস হচ্ছে 22-এ দেয়, যারা রেয়াত নেয় না যেগুলো, ডাইরেক্ট 22-এ মানে। ওকে। কিন্তু এখানে আসলে আমরা এক্সপেক্ট করি কি, যে আসলে এখানে রেয়াত থাকবে, ভ্যাট থাকবে, এক্সামটেডটা এখানে এন্ট্রি কেউ জেনে শুনে করে না।
যেহেতু করে না, আমি একটা ভ্যাট এটার উপর ক্যালকুলেশন করে বসায় দিই। ধরেন বিল অফ এন্ট্রিতে 15% ভ্যাট আছে, ঠিক আছে। তারপর এর উপর এটি বসায় দিই ইন্টু 7.5%। এটি কি বললো, 2 জিটের বেশি সে নেবে না। ওকে, তাহলে আমরা ধরেন এই বিল অফ এন্ট্রিতে 15% ভ্যাট আছে এবং এটি আছে 7.5%। তাহলে আমরা এটা বসায় দেন। তাহলে আমার মেন ফর্মে গিয়ে দেখি, দেখেন এবার এখানে আমার ভ্যাটটা নিচে ক্যালকুলেশন হয়েছে, এটা রেয়াত হয়ে গেছে আমার। এবং আমাদের ওই যে এটি পড়েছিলাম না, আগাম কর রিটার্নে আমরা সমন্বয় করতে পারবো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ দেখেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের নোট নাম্বার 30-এ আগাম করটা অটোমেটিক চলে আসছে। কোথা থেকে আসছে? আমরা আমদানি পর্যায়ে যে এটির ঘরে আছে, এটির ঘরে যে ডাটাটা এন্ট্রি করলাম এখান থেকে চলে আসছে। আমি এখান থেকে যদি মুছে দিই তাহলে এটা আবার এখান থেকে চলে যাবে। এখানে হচ্ছে ফ্যাক্ট, এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনি যখন এন্ট্রি করবেন তখন এখানে পাবেন, এন্ট্রি না করলে পাবেন না। কারণ আপনি যদি ইচ্ছা করে মনে করেন যে আমি নিব না, তাহলে এন্ট্রি দিবেন না। আর যদি মনে করেন যে না এটি নিব, তাহলে এন্ট্রি দিলে এই যথাযথভাবে রিফ্লেক্ট হবে। আচ্ছা, তাহলে এখানে উল্লেখ্য যে 13, 14, 15, 16, 17, 18, 18 ক, এই যে আমরা নোটগুলো বললাম 14 থেকে 18 ক পর্যন্ত, 18 এ পর্যন্ত, এই পর্যন্ত আপনি যে পারচেস গুলো দেখাবেন এগুলো কিন্তু রেয়াত হয়ে যাবে, ঠিক আছে। এগুলোর ভ্যাট থাকলে রেয়াতে চলে আসবে। আর বাকিগুলো তো আসলে জিরো রেট এক্সাম্পশন, কিন্তু ভ্যাটও নেই রেয়াতও নেই। এবার ধরেন আপনি একটা প্রোডাক্ট 15% হারে কিনলেন, আমদানি পর্যায়ে নিয়ে আসলেন বা লোকাল সরবরাহ করলেন, বাট আপনি এটা করলেন না, আপনার রেয়াত নেওয়া এলিজিবিলিটি নাই বা রেয়াত নেওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেটা আপনার কোম্পানি নাই। তাহলে আপনি ওই যে 15% বা হচ্ছে আপনি আদার দেন স্ট্যান্ডার্ড রেট বা স্পেসিফিক ব্যাটে যেগুলো কিনলেন, তখন এগুলো কোথায় এন্ট্রি করতে হবে? ওগুলো সব তখন আপনি 21 এবং 22 এন্ট্রি করবেন, ঠিক আছে। 21 এবং 22 এন্ট্রি করবেন। এটা এখানে বলা আছে, গুডস অর সার্ভিসেস নট অ্যাডমিসেবল ফর ক্রেডিট, মানে যেসব পণ্য বা সেবা আপনার ক্রেডিট নেওয়ার যোগ্য না, ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার যোগ্য না, সেগুলো হচ্ছে 21 এবং 22 এন্ট্রি হবে। প্যাকেটের ভিতরে আরো বিস্তারিত বলা আছে যে ট্যাক্স পেয়ার হো সেল অনলি এক্সাম্পটেড ফর স্পেসিফিক ভ্যাট, যেই ট্যাক্স পেয়াররা বা যে কোম্পানিগুলো এক্সাম্পটেড আইন দ্বারা বা এসআরও দ্বারা এক্সাম্পটেড পণ্য বিক্রি করে অথবা স্পেসিফিক ব্যাট আছে, and বলেন, কেউ কেউ কিছু বলছেন? না স্যার, বলুন স্যার। ওকে, দেন গুডস অ্যান্ড সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, অথবা আদার দেন স্ট্যান্ডার্ড অর্থাৎ 15%-এর নিচে অন্যান্য রেটের পণ্য বিক্রি করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ক্রেডিটস আর নট, অথবা ক্রেডিটস নট টেকেন উইদিন স্টিপুলেটেড টাইম, অথবা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেয়, তাহলে এই সকল এন্ট্রি গুলো 21 এবং 22 হবে। অনেকগুলো পয়েন্ট, আমরা একটু এগুলো একটু করি, হ্যাঁ ওই করব। আচ্ছা, নোটপ্যাড করি, হ্যাঁ। অনেকগুলো পয়েন্ট এখানে, এটা হচ্ছে মাস্টার পয়েন্ট যারা নিতে পারবেন। 1 নাম্বার, ট্যাক্স পেয়ারের মধ্যে সবই তো ট্যাক্স পেয়ার, সে শুধু অনলি এক্সাম্পটেড প্রোডাক্ট বিক্রি করে। এখন কথা হচ্ছে ওয়ানলি বলছে, এখন এরকম হতে পারে যে এক্সাম্পটেড প্রোডাক্টও বিক্রি করে প্লাস সে ভ্যাটেবল প্রোডাক্টও বিক্রি করে, তাহলে এক্ষেত্রে প্রযোজ্য এখানে নাও হতে পারে, এই জন্য ওয়ানলি বলছে ডাইরেক্ট। এইটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট বলছে স্পেসিফিক ভ্যাট। স্পেসিফিক ভ্যাট কি? রিডিউসিং বেট গুলো। হ্যাঁ হ্যাঁ, না রিডিউসিং তো 15% নিচে সবই।
স্পেসিফিক ভ্যাট হচ্ছে ওই যে যেগুলো আহ মানে ইউনিট অফ মেজারমেন্টের উপর ভিত্তি করে হ্যাঁ, ভ্যাটটা হয়, যেমন ইট রড, ইট ইটের উপর লোহা, তারপর ইট, তুলা, তারপর হচ্ছে সুতা, এরকম কিছু কিছু জিনিস রয়েছে আপনারা দেখবেন স্পেসিফিক ভ্যাট। আমরা এখানেই দেখতে পারি কি কি ভ্যাট, স্পেসিফিক ভ্যাট আছে এখানে দিলি এইচএস গুড গুলোর সাথে অলরেডি এড করাই আছে। হ্যাঁ, আমরা এইচএস করে ক্লিক করলে পেয়ে যাবো এই যে এইগুলো স্পেসিফিক করাই আছে। কোনগুলো হবে দেখেন, সেমি সিনথেটিক লুব্রিকেটিং অয়েল, এটা হচ্ছে 15% টেরিফ ভ্যালু, এটা দেওয়া নাই, এগুলো মনে হয় ইনএক্টিভ হয়েছে। এটাতে বলা আছে যে 200 মেট্রিক টনের জন্য আহ জিরো কেন একটা কই রেটটা এখানে, ও পার 200 মেট্রিক টনের হিসাবে ক্যালকুলেশনটা হবে। এটা হচ্ছে আপনার টেরিফ ভ্যালু টাকা, ঠিক আছে, পার মেট্রিক টনের জন্য 200 টাকা। এটা হচ্ছে পার মেট্রিক টনের জন্য 200 টাকা। এমএস বিলেট থেকে যে প্রোডাক্ট গুলো আসবে দেখেন, এটা হচ্ছে 2200 টাকা পার মেট্রিক টনের জন্য। এটা হচ্ছে এমএস প্রোডাক্ট যেগুলো থাকবে, এমএস রড থেকে যেগুলো উৎপাদন হয় 1400 টাকা। এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপর আরো দেখি ব্রিক্স কই, এই যে ব্রিক্স আছে, অ্যাকসেপ্ট আছে, এখানে সবগুলো বলা আছে যে কোনটার ক্ষেত্রে আহ ছোট করে দিই, ফেব্রিক, ব্রিক্স, সিজনাল, এগুলো হচ্ছে আপনারা বইয়ে দেখলে আরো স্পেসিফিক পাবেন যে কোন টেরি মানে ওজন কতটুকুর জন্য বা কি পরিমাপের জন্য আপনার কত টাকা ভ্যাট আসবে, স্পেসিফিক ভ্যাট, এটা হচ্ছে স্পেসিফিক ভ্যাট। ওকে, তারপর হচ্ছে গুডস অর সার্ভিসেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, মানে হচ্ছে 10%, 15%-এর নিচে যে রেট গুলো আছে, 10%, 7.5%, 5%, 4%, 3%, তারপর হচ্ছে 2.4%, যে যে রেট গুলো আছে, যখন সরকার যে রেট গুলো নিয়ে আসে, সেসব রেটে যদি আপনি পণ্য বিক্রি করেন তাহলে আপনি কিন্তু এখানে এন্ট্রি করবেন। আর যদি আপনি ধরেন আপনি রেয়াত নেওয়ার যোগ্য না, 5% হারে সাপ্লাই দেন, কিন্তু 15% পারচেস করে আপনি হচ্ছে নোট নাম্বার 15-তে ইম্পোর্ট করে এখানে এন্ট্রি করে ফেলেন, তাহলে কিন্তু রেয়াত ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু আপনার জন্য তখন রেয়াতটা বৈধ না। তো এখন তখন কিন্তু আপনার রেয়াত নেওয়া বৈধ যদি না হয়, তাহলে আপনি এই নোটগুলো, আমি যে নোটগুলো সিলেক্ট করলাম 14 থেকে 18 এ পর্যন্ত আপনি এন্ট্রি করবেন না, ঠিক আছে, এটাতে এন্ট্রি করতে পারবেন না আপনি। 21-22 অথবা 19-20 অথবা যে 10 থেকে 13 এইসব নোটগুলোতে আপনার প্রযোজ্যতা অনুযায়ী এন্ট্রি করবেন। স্যার, মেইন কথা হচ্ছে আমার যেগুলো ম্যাটেরিয়াল ছাড়া বাকিগুলো ওগুলো আমি এই 21-22 দিতে পারবো না স্যার। না, ম্যাটেরিয়াল বাদে কথাটা না, কথাটা হচ্ছে আপনি রেয়াত নিতে পারবেন কি পারবেন না। আমরা রেয়াত নেওয়ার শর্ত পড়ছি না, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে 15% হারে সরবরাহ করতে হবে। সরবরাহ হ্যাঁ স্যার। করার পর আপনার যদি সেটা উপকরণ, এই যে জিনিসটা সরবরাহ করতেছেন সেটা যদি ম্যানুফ্যাকচারিং হয় বা ট্রেডিং আইটেম হয়, তাহলে এটার বিপরীতে যে উপকরণ আপনি ব্যবহার করছেন, সেই উপকরণের বিপরীতে যে যেটা আপনি পারচেজের সময় ভ্যাট পরিশোধ করে আসছেন, সেই ভ্যাটটা আপনি রেয়াত নিতে পারবেন। তাহলে এখন উপকরণের সাথে কথা, রেয়াত নেওয়ার সাথে হচ্ছে কথা। এখন ইনপুটস তো ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং তৈরি করে বা আপনি একটা ট্রেডিং করলেন, ট্রেডিং করে এনে 7.5% বিক্রি করতেছেন, তখন তো আপনি হচ্ছে এটা ট্রেডিং পণ্য একটা উপকরণ, এটা উপকরণ রেয়াত নেওয়া যায়। এটা কিন্তু উপকরণের নিচের দিকে তবে শর্ত থাকে বলে এই কথাটা বলছিল। হ্যাঁ, তো ওকে। সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা উপকরণ আপনার কিন্তু যদি আপনি 15% না দেন তাহলে কিন্তু নিতে পারবেন না, আপনি ওই সব নোট নাম্বার 14 থেকে 18 পর্যন্ত এন্ট্রি করতে পারবেন না, তাহলে রেয়াতে চলে আসবে। বুঝতে পারছেন? ওকে স্যার, তখন আপনার রেয়াত। বুঝছি। তারপর আপনি ধরেন ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কিছু কিছু আইটেম আছে যেটা আসলে আপনি রেয়াত নিতে পারবেন না, 15 হারায় কিনছেন, সেগুলো 21 যাবে। ঠিক আছে, ওকে স্যার। এটা এখানে বললো। Thank- আমি এখানে কয়টা ভাগে ভাগ করলাম, 1 2 3 4টা হলো। লাস্টেরটা হচ্ছে ক্রেডিট নট টেকেন উইদিন স্টিপুলেটেড টাইম। আমাদের বর্তমানে হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার পিরিয়ড হচ্ছে 6 মাস, তাই না? এর আগে ছিল 4 মাস, এর আগে ছিল 3 কর মেয়াদ, ঠিক আছে।
বা 2 কর মেয়াদ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল সময়, এগুলা এনবিআর পর্যায়ক্রমে বাড়াইছে। তো আপনি ধরেন একটা আপনার র মেটেরিয়াল কাঁচামাল, এটা আপনি 6 মাসের মধ্যে এই রিটার্নে বা 15 নাম্বার নোটে ধরেন আমদানি করে নিয়ে আসছিলেন, কোনো কারণে 15 নাম্বার নোটে দেখাইতে আপনি ব্যর্থ হয়েছেন, বাট এটা 6 কর মেয়াদ পার হয়ে গেছে। তখন আপনি কি করবেন? আপনি এখানে দিলে কিন্তু যদি এটা বা রেয়াতে চলে আসবে, তখন এটা তো এলিজিবল না, কারণ 6 কর মেয়াদ পার হয়ে গেলে এটা মানে রেয়াতের বৈধতা থাকে না, রাইট? 46 অনুযায়ী বৈধতা থাকে না। তখন কিন্তু ওই পারচেজটা যে আপনাকে করতে হবে, রিটার্নে শো করতে হবে, আদারওয়াইজ ভ্যাট অফিস বলবে যে আপনি এই তথ্যটা গোপন করছেন, যে এই একটা বিল অফ এন্ট্রি বা একটা চালান আপনি সাপ্লাই গ্রহণ করেছেন, কিন্তু এটার তথ্য আপনি কোনো রিটার্নে উল্লেখ করেন নাই, আপনি এটা তথ্য গোপন করছেন। তো এটার এগেইনস্টে এত টাকা আপনাকে, এটা দিয়ে আপনার হয়তো একটা পণ্য উৎপাদন হইতো, তখন এটার উপর একটা ভ্যাট ক্লেম করবে। বুঝতে পারলেন? তো এই কারণে আপনার যদি সময় চলে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি 21 বা 22-এ এন্ট্রি দিবেন। সেটাই এখানে বিস্তারিত বলছে, আমরা এটা ভেঙে ভেঙে এখানে বললাম। আমরা এটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। এটা অলরেডি আছে, আমি বোঝার জন্য ভেঙে ভেঙে বললাম। এটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এটার উপরে যেটা একটু 19-20 বলেন। আমি একটু কথা বলতাম, সেটা হলো নোট নোট 18 পর্যন্ত আমি যদি হুম রেয়াত প্র্যাকটিস করি, হুম তাহলে আমার আমার জন্য এই গর্ব। আর জি, যদি আমি আমি যদি রিবেটি প্র্যাকটিস না করি বা রিবেটের জন্য এলিজিবল না হই, তাহলে আমার হলো বাকি 21 নোটগুলো 22। এটি বাদ দিয়ে বাকিগুলা হ্যাঁ, আপনি তখন 19 20 এক্সাম্পশন, 21 22। আপনি চাইলে তখন এক্সাম্পশন যদি কোনো পণ্য এক্সামটেড কিনেন 12-13-তে দেখাতে পারেন, অথবা 21-22 ডাইরেক্ট দেখাতে পারেন, আপনার ইচ্ছা, আমার এর কোশ্চেন অসুবিধা নেই। আমার আমার কোশ্চেন হলো যে আমি আহ রেয়াত প্র্যাকটিস করি হুম বিধায় আমি 18 ক পর্যন্ত যে ঘরগুলো, সেগুলো প্রায় 14 15 16 17 18 ক পর্যন্ত ঘরগুলো আমি প্র্যাকটিস করলাম। এই ঘরগুলো আমার জন্য আমার যে কাজে আছে, কিন্তু আমার কিছু পার্চেজ আছে যেগুলো আমার রেয়াতের মাঝে পড়ে না। হুম যেমন ওই যে উপধারা 18 ক তে যে নেগেটিভ গুলো আছে, সেগুলো আমি জি, আমার পার্চেজ করি। সেক্ষেত্রে তো রাইট। আমি আহ 21 22 19 20 এগুলো ব্যবহার করি। যেমন অফিস উনিশ অফিস বিশ তো টেন্টে তো আমি আপনার না, 19-20 তো সব ক্ষেত্রেই, যখন আপনি টার্ন ওভার থেকে কিনবেন বা নন রেজিস্টারের ক্ষেত্রে কিনবেন, তখন অলওয়েজ হ্যাঁ এটাতে ইউজ হবে। এটা তো আসলে ভ্যাট, অন্য অন্য এটা হচ্ছে অনেকটা ভ্যাটের বাইরে তথ্য। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন কথা হলো যে আমি যদি আহ, আমি রেয়াতে প্র্যাকটিস করি, প্লাস ওই যে 18 ক উপধারা যেটা আছে সেখানে নেগেটিভ ইস্যু, ওই পার্চেস গুলো আমার করা আছে। হুম, কিন্তু ওই পার্চেস গুলো তো আমি 21 22-এ দিব, তাই না? কারেক্ট কারেক্ট কারেক্ট, 21-22 দিবেন। 21 22-এ যদি দেই, তাহলে দেখেন এইখানে আমার কিছু ভ্যালু আছে, আপনি যেটা বসাইছেন 5,65,000 সামথিং। হয়তো হুম, আমার 21 22-এ আরো কিছু ভ্যালু আছে, সেগুলো মিলে হলো আমার 6 লাখ। তাহলে আমি কিভাবে ট্রেস না করবো না, যে 6 আমার লাখ এই আসবে না। এখানে যদি আমি আসবে না? একটা এন্ট্রি দেই, এখানে বিল আসবে না, এটা হিসাব এভাবে করা। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি আসে কিনা, একটু হ্যাঁ। একটু কাইন্ডলি যদি দেখেন। ধরেন 100 দেখেন দিলাম, এটার এগেইনস্টে ধরেন 15 টাকা, 5 টাকা ভ্যাট ছিল, এটা কিন্তু দেখেন আসে নাই, 100 টাকা আসছে না, হিসাব আসে না এখানে। এই গড় ছাড়া মানে রিয়াতের গড়ে যতটুকু আছে এতটুকু এখানে যোগফল আপনার 23-এর বিতে এটুকুই আসবে। এই যেটা বি নাম্বার কলাম না, এটা হচ্ছে 23-এর বিতে শুধুমাত্র 14 থেকে 18 এ পর্যন্ত যে ভ্যাটটা আপনি দিয়ে আসছেন অতটুকু ক্যালকুলেশন হবে, আর বাকিগুলো কিন্তু আপনি জোর করে ওখানে আনতে পারবেন না, আসবে না। বুঝতে পারছেন? তার মানে তার মানে আসবে না, রেয়াতের পোর্শনটুকু, রেয়াতের যে রাইট, রেয়াত যোগ্য যে ভ্যাট গুলো, কারেক্ট কারেক্ট। সেই পরিমাণটাই শুধু আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ হ্যাঁ। না, এই তার নোটগুলোই মানে আসবে, এই পরিমাণগুলো না, এই নোটগুলো 14 থেকে 18 এই নোটগুলো হ্যাঁ, গুলোই শুধু এই যোগ নোটগুলো হবে। হুম, 19 থেকে 23-এর 22 পর্যন্ত, যোগ হবে 19 না, থেকে না। আসবে না, না? 19-এরটা সেক্ষেত্রে তো আমি আপনার রেয়াত নেওয়ার যোগ্যই না। আচ্ছা, আমরা বলছিলাম না যোগ্যই না, টার্ন ওভার সেটা থেকে তো আমার নেটবই টার্ন না। ওভার। আর হচ্ছে সেটা তো আসবে আনরেজিস্টার্ডে না। কিনছেন, ওর তো ভ্যাটই নাই, উল্টা আপনাকে দিতে হবে, এটা তো ভ্যাটই নাই। যেমন আমি অফিস টেন্ট আমি পারচেজ দেখাবো কোথায়, নোট 20-এ? না, ওর পেছন কিন্তু পারচেস না, এটার গল্প আবার আলাদা, হ্যাঁ, এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এইটা এটা। আমার একটু জানা। আমি আমি হয়েছে কি, আমি যতটুকু দেখছি, এই আমি হয়তো ভুল প্র্যাকটিস করছি দু একবার। এই 20-এ এসে আমি অবস্টেন্টটা পারচেজ দেখেছি, সেক্ষেত্রে আমার এখানে ব্যাটের টাকাটা চলে আসে।
আমার যতটুকু মনে না পড়ে আমি যে আসলে পয়েন্ট এটা, দেখাইছি হ্যাঁ সেই এটা করা সেই যাবে না। ট্রিটমেন্টটা আমার একটু ভাইয়া একটু ক্লিয়ার এটা করেন প্লিজ। আচ্ছা, এই যে আহ, এই যে রেন্টটা আছে, রেন্টটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হয় 27, হ্যাঁ এটা 27 এন্ট্রি দিতে হয় এবং এখানে নোটে লিখে দিবেন যে আসলে এটা কি অনুযায়ী হয়েছে। দেন ভ্যাট অন রেন্ট বা বিডিএস রেন্ট হাবি জাবি যা ইচ্ছা লিখে দেবেন আর কি, ভ্যাট আপনি যেভাবে বুঝেন। বা এইখানে আসবে আপনার 27 এন্ট্রি হবে। ওকে, মানে এটা ডাইরেক্ট অ্যানিয়ার অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। হ্যাঁ ডাইরেক্ট এখানে চলে আসবে। আর এটা তো এইরকম পারচেজ, অফিসে এটা তো চালান দেয় না কেউ, এটা তো আসলে কেউ চালান প্রোভাইড না, করে না বা এক্সাম্পশন আইনে আসলে এটাকে বিডিএস এ মূল্যায়ন করা হয়েছে, এই জন্য আমরা বিডিএস তে, আর এটা এখানে এন্ট্রি করে, এটাই প্র্যাকটিস। এবং এটার সপক্ষে এরকম যে আগে ট্রেজারি ছিল, এটা সপক্ষে ট্রেজারিটা এন্ট্রি করতে হতো, এখন তো আর ট্রেজারি করতে হবে না, 58 টোটাল পেয়েবলটা। ক্লিয়ার? মানে বুঝতে পারি না এখন ট্রেজারি এন্ট্রি করতে হবে না, মানে আমি বুঝি না। হ্যাঁ এখন আমরা তো হচ্ছে কি, এই যে এবার যে বাজেট হলো না, জুন জুলাই যে আমাদের বাজেটটা হয়, এবার বিডিএস জি এর বিধিমালা একটু চেঞ্জ আনা হয়েছে। আগে বলা হয়েছিল কি যে আপনার বিডিএস এর যে কর্তন করবেন এটা ইন্ডিভিজুয়াল আলাদা করে উইদিন প্রত্যেক কর মেয়াদের শেষে 7 দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। জমা দিতে জমা হবে দিয়ে পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে আপনাকে 6.6 জেনারেট করতে হবে। ইস্যু কিন্তু করতে হবে। এবার বিডিএস এর বিধিমালায় আসছে, সেটা হচ্ছে আপনাকে এরকম কিছু করতে হবে না। আপনি হচ্ছে যে বিডিএস গুলো আপনি উইথহোল্ডিং করতেছেন, সেটা রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার পর রিটার্ন সাবমিশনের পরবর্তী 3 দিনের মধ্যে এটা 6.6 ইস্যু করবেন। এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করলে রিটার্নের সূত্র অনুযায়ী যে পেয়েবলটা হয় নোট নাম্বার 50-এ, সে অনুযায়ী আপনি পেমেন্টটা করবেন। একটা ট্রেজারি করবেন আলাদা, বিডিএস এর জন্য একটা ট্রেজারি, সেলস এর জন্য আরেকটা ট্রেজারি, এরকম করতে হবে না। আর যদি ব্যালেন্স থাকে, ব্যালেন্স থেকে টোটালি সমন্বয় হয়ে যাবে, আপনাকে তারপরে কোনো ট্রেজারি করতে একটু হবে না। যদি আবার রিপিট করতে এই আমরা কথাটা মানে বিডিএস এর ক্লাসে ডিটেলস আসবো, বিডিএস এর জন্য স্পেশাল ক্লাস আছে। ওকে, বিডিএস এর জন্য বুঝতে স্পেশাল পেরেছি। ক্লাস আছে, আমরা এটা আগাই। হ্যাঁ অনেক 11টা বেজে যাচ্ছে প্রায়। তো আপাতত আপনারা ইনপুটের এই পার্টটুকু তো ক্লিয়ার, তাই না? এখানে তো আর কোনো কোশ্চেন আশা করি থাকবে না। আর হচ্ছে ওই যে 20 নাম্বার নোটে দেখানোর ক্ষেত্রে কিন্তু খুবই কনসাস অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে আইনে বলা আছে যে কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছে কিনবে না, কিনলে মূল্য পরিশোধ করবে না। আবার বলা আছে যে 20,000 বা 25,000 টাকার বেশি কিনলে অবশ্যই চালান লাগবে, ক্রেতার নাম ঠিকানা লাগবে, অনেক পেঁচানো একটা কথাবার্তা বলা আছে। তো মোট কথা যাই হোক না কেন, আপনি নিবন্ধিত প্রতিষ্ঠান এখানে যদি রেকর্ড করেন, এটার এগেনস্টে কিন্তু অডিটে বা ভ্যাট অফিসার যখন দৃষ্টিগোচর হবে, তখন আপনার কাছে কিন্তু ভ্যাট দাবি করবে। ঠিক আছে, তো ভ্যাট দাবি করবে। তো এইটা যেমন কিছু কিছু র মেটেরিয়াল অনেক সময় এরকম আর্জেন্সি হয় বা এরকম হয় যে আসলে এমন সোর্স থেকে আপনি পেলেন, ওই ব্যক্তি চালান দিবে না, আপনার ভ্যাটটা তখন আপনি নিজেই এখানে এন্ট্রি করবেন এবং এটা সপক্ষে একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন হিসাব করে। যে ধরেন আপনি এই যে কাঁচামালটা নিয়ে আসলেন, তাকে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ধরে কনসিডার করে আপনি 10% হিসাব করলেন। ধরেন 100 টাকা রিসিভ পণ্য আপনি পারচেস করলেন আনরেজিস্টারের কাছ থেকে। আনরেজিস্টার কি, ওই ব্যক্তির বিন আছে ধরেন, তাও সে চালান দিবে না, তার মানে আনরেজিস্টার ক্যাটাগরি পড়বে, ওপেন ক্যাটাগরিতে পড়ে যাবে। হ্যাঁ, তো তখন আপনি ধরেন এটার উপর 10%, 100 টাকা কিনলেন, 10% একটা ভ্যাট আলাদা করে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এনে হিসাব করে আলাদা এখানে অ্যাড করে দিন। ঠিক আছে, ভ্যাট দিয়ে দেবেন এখানে 10 টাকা, আর বলে দিবেন যে আনরেজিস্টার্ড। আর অথবা এখানে আনরেজিস্টার্ড পারচেজ পার অ্যাটাচমেন্ট অনেক যদি বেশি থাকে, আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, রিটার্ন অ্যাটাচমেন্ট দেওয়ার সুযোগ আছে, একটা হিসাব করে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন। তাহলে এখানে এটা যোগ হয়ে যাবে, এটার এগেনস্টে এটা পেমেন্টটা হয়ে যাবে। তো ভবিষ্যতে অডিটে করলে এই ভ্যালুটা দেখলে কিন্তু ছাড়বে না, বলবে এটারও কিন্তু ব্যাট করে ব্যাট দেন, কারণ আপনার আইন অনুযায়ী আপনার এটা কিনবার কথা না, তাহলে আপনার নিজে ব্যাট দিতে হবে, সহজ কথা যেটা। যেগুলো আমরা এক্সপেন্সের উপর ব্যাট দিই, তাই না, বিডিএস টা দিয়ে থাকি, কোম্পানিতে প্র্যাকটিসটা আছে। তো এটাই হচ্ছে আনরেজিস্টার্ড টাইপের। স্যার ওকে, আমরা তো এক্সপেন্সের উপর বলুন। যে অনেক সময় ভ্যাট দিই, ওইটা কি আমরা রিটার্নে দেখাতে হয় স্যার, মানে পরবর্তীতে? না, এটা আসলে
নিয়ম হচ্ছে দেখিয়ে করা। আসলে দেখেন, এখানে আসলে অনেক কিছু অনেক প্রভিজনের কারণে দেখানো যায় না। আপনি এক্সপেন্স এখানে যেটা হচ্ছে কি এক্সপেন্স বললেও ধরেন এক্সপেন্স কি টাইপের, আপনি হচ্ছে আহ, একটা এক্সাম্পল দেন না কি টাইপের এক্সপেন্স। ধরেন একটা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স, এটা একজন হিসাব করে দিয়ে গেল। আপনার হচ্ছে ধরেন অফিসে একটা কল নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করে দিয়ে গেল। তো ওই ব্যক্তিকে তো আপনার একটা পেমেন্ট দিতে হবে। এমনি রিপেয়ার মেনটেন্যান্স এর উপর কত টাকা? 15% মনে হয় ভ্যাট, তাই না? 15% সার্ভিস কোড 31। হ্যাঁ, তো 15% ভ্যাট আসলে। তখন আপনি কি করবেন? এইটা তো আসলে আপনি যখন দেখাবেন কোথাও যে রিপেয়ার করছেন, এটা আপনার একটা এক্সপেন্স হলো। তো এই এক্সপেন্স আপনি যদি যখন আপনার অডিট রিপোর্টে থাকবে এই এই ফিগারটা, তো তার এগেনস্টে কিন্তু ভ্যাট খুঁজবে। ভ্যাট অফিস যখন অডিট করবে তখন এর এগেনস্টে ভ্যাট খুঁজবে যে কত টাকা রিপেয়ার মেনটেন্স 15% নিয়ে তখন ভ্যাটটা চাই। আর ওই ব্যক্তি যার কাছ থেকে কিনলেন সে তো আসলে একজন ব্যক্তি, তো চালান টালান কিছুই দিবে না। তাই তো তখন এইসব কেসে আসলে পারচেজ দেখানো সম্ভব হয় না। এক্ষেত্রে কি হয়, এটা একটা প্ল্যানিং লাগে। কি মানে আমরা যেটাকে আপনারা শুনছেন অ্যাকাউন্টসে যারা আছেন, ট্যাক্স প্ল্যানিং। এই ট্যাক্স প্ল্যানিংটা লাগে যে আপনি আসলে কখন কিভাবে এই উইথহোল্ডিং গুলো ওভার দ্য ইয়ার আপনি ম্যানেজ করবেন। ঠিক আছে, এগুলো একটা প্ল্যানিং থেকে তখন এটা মানে হিসাব করে ডিপোজিট করে সবাই। কেউ মান্থলি করে দেয়, কেউ কোয়ার্টারলি করে। আবার বছর শেষে যখন ফাইনালি একবার হিসাব করে একবার ফাইনালি রিক্যালকুলেট করে আবার যতটুকু ব্যালেন্স থাকে, যতটুকু অপরিশোধিত থাকে তার এগেনস্টে একটা পেমেন্ট করে দেয়। এখানে ভ্যাট ট্যাক্স দুইটাই উইথহোল্ডিং আছে, হ্যাঁ, এক্সট্রা কস্ট হিসেবে। এগুলোই তো সমস্যা, এগুলো নিয়েই তো আসলে সিএফও যারা অ্যাকাউন্টস আছে এর এগুলো নিয়ে তো মাথা ঘামা, কোথায় কোন রেট চেঞ্জ হয়ে গেল, টার্ন ওভার রেট নাকি বাড়াইতে চায়, এদিকে এই করতে চায়, তখনই তো নষ্ট। এই যে ধরেন প্রকুরমেন্ট প্রোভাইডারের 7% থেকে 10% করলো, এতে এক একটা কোম্পানি ধরেন বছরে কোটি কোটি টাকা ধরেন এক্সপেন্সে চলে গেল, এক্সপেন্স খাতে চলে গেল। এটাতে আসলে তার এক্সপেন্সটা এক্সট্রা বেড়ে গেল। বুঝতে পারছেন? তো এগুলো একটা জায়গায় 7.5% তো 2.5, অনেক ধরেন ট্রেডিং বেট 2.5% বাড়ছে, আগে 5% থেকে 7.5% হলো। এই 2.5% মানে অনেক ইম্প্যাক্ট, হিউজ ইম্প্যাক্ট। আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে কতটা ইম্প্যাক্ট। 2.5 টাকা মনে হয় যে 2.5 টাকা বাড়ছে, 2.5 টাকা মানে 100%-এর বেশি ইম্প্যাক্ট চলে আসে বিজনেসে, বিজনেসের ভ্যালুয়েশন। ওকে, 11টা বেজে গেছে। সো ফার আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে রিটার্নের আউটপুট পার্টটা দেখে, আউটপুট পার্টটা আজকে তো এটা দিয়ে দিব, এটা একটু দেখে নিন। হ্যাঁ, এখানে কিছু সংজ্ঞা টঙ্গা আছে, আর তেমন কিছু নাই। সংজ্ঞাগুলো আউটপুট টেক্সটের সংজ্ঞাগুলো আমি দিয়ে দিব, এগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি একবার নেক্সট ক্লাসে একটু রিভিউ করে দেবো। ভাইয়া একটু তো কোনো যদি সময় দিতেন। হ্যাঁ, জি বলুন, ওই প্রশ্ন যে ওই থাকলে। ওই একটু কাইন্ডলি ওই চেঞ্জেসটা একটু আবার বলবেন যে আমরা তো ওই বিডিএস সাধারণত 1 উইকের মধ্যে পেমেন্ট করে পরে 3 দিনের ভিতরে 6.6 জেনারেট করতাম। না, এখন এটা না, এখন আমরা বিডিএস এর ক্লাসে আসবো। ডোন্ট ওয়ারি, আমরা আরেকটা ক্লাস পরে বিডিএস এ আসবো। বিডিএস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, বিডিএস এর ইতিহাস নিয়ে। বিডিএস এর মামলা যখন খাবেন তখন আসলে কত অ্যাঙ্গেলে যে আপনার ক্যালকুলেশনটা করতে হবে, জাস্ট কত এই আইন ধরে রিসেন্ট ধরে। চেঞ্জটা বললেন, এই চেঞ্জটা একটু যদি একটু বলে- রিসেন্ট চেঞ্জটা হচ্ছে আমি ওভারঅল, ওভারঅল টোটাল আপনি ধরেন যে টাকা উইথহোল্ডিং করলেন বিডিএস এর, এটা আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখায় দিবেন। যে ধরেন আপনি মাসে 1 লাখ টাকা উইথহোল্ডিং করলেন বিডিএস এ, তো এখন আর আপনার সেলস ট্যাক্স বিভিন্ন আছে পারপাস ধরেন সহ। হ্যাঁ বিভিন্ন, আপনি যা উইথ ব্যাটের উইথহোল্ডিং করলেন, হ্যাঁ ভিডিও যা কাটলেন এক কথায়, ধরেন 1 লাখ টাকা। এবার আপনার সেলস ব্যাট আসছে 5 লাখ টাকা, তাহলে পেয়েবল কত হলো? 5 লাখ, আর এখানে ভিডিএস এর 1 লাখ, 6 লাখ। আর ধরেন আপনার রেয়াত ছিল 2 লাখ টাকা, তাহলে এবার কত হলো পেয়েবল? মাইনাস করলে 2 লাখ, 4 লাখ টাকা, তাই না? 3 লাখ 4 লাখ টাকা। 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা আপনি একটা ট্রেজারিতে জমা দিয়ে এন্ট্রি করে দিবেন ট্রেজারিতে, ঠিক আছে? জি। তো ট্রেজারিতে একটা হিসেবে এন্ট্রি করে দিবেন এবং রিটার্ন সাবমিট করে দিবেন। রিটার্ন সাবমিট করার পরে আপনি ওই পার্টিকে যাদেরকে 1 লাখ টাকা বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে কেটেছিলেন তাদেরকে আপনি 6.6 দিয়ে দিবেন। আর হচ্ছে আহ, আহ, আগে কি ছিল, আগে কি ছিল যে আপনি 1 লাখ টাকা যেটা কাটলেন ওভার দা পিরিয়ড একটা মাসের মধ্যে, সেটা পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে
7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে ট্রেজারি করতে হতো 1 লাখ টাকা করে, এখানে একটা ট্রেজারি এন্ট্রি হতো, তাই না? এবং তার পরবর্তী 3 দিনের মধ্যে বিডিএস সার্টিফিকেট কেটে রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাতে হতো। ঠিক আছে? তখন তাহলে এই কেসে কয়টা চালান এন্ট্রি হতো? এখানে 2টা চালান, একটা 1 লাখ টাকার আর একটা 3 লাখ টাকার আগের কেসে। এখন বর্তমানে একটা চালান দিলে হবে 4 লাখ টাকা, বাকি হিসাব রিটার্নে আছে। ওকে, সো বিডিএস আমরা আরো ধন্যবাদ। ক্লিয়ার হয়ে যাবেন। এই জায়গায় বিডিএস নিয়ে জানি, বিডিএস নিয়ে আসলে অনেক রকম প্র্যাকটিস আছে, নানা রকম প্র্যাকটিস আছে, কিন্তু বিডিএস নিয়ে খুব আপডেট থাকতে হবে। বিডিএস অনেক চেঞ্জ হয়েছে, আমি দেখাবো বিডিএস এর জার্নি কতবার চেঞ্জ হয়েছে। তো যেভাবে চেঞ্জ হয়েছে, যখন যে সময়কার যেইভাবে আপনার বিডিএস এর বিধিমালা আপনার মানে অ্যাক্টিভ ছিল, আপনার বিচার কিন্তু যখন হবে, অডিট হবে, সেভাবেই কিন্তু হবে। সো এটা কিন্তু ভালোভাবে আহ, মানে আপনাকে জানতে হবে আর কি। সো আজকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ক্লাস নিলাম, প্ল্যান ছিল আজকে শর্টকাটে ছেড়ে দিব, যেহেতু ঠান্ডা লাগছে আজকে মনে হয় বেশি সময় ক্লাস নিলাম। সো আর নেক্সট ক্লাসে ওটা কন্টিনিউ করে দেন আমরা আউটপুটটা শেষ করে বিডিএস এ চলে যাবো। ওকে, আমাদের দ্রুত করবো। আর প্র্যাকটিস গুলো করেন, হ্যাঁ প্র্যাকটিস গুলো করেন, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন। সো ফার তাহলে আজকে শেষ করি, হ্যাঁ কোনো কোশ্চেন না থাকলে। কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন ইজ দেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।